এই ইয়াজেন ছোটবেলা থেকেই তার মায়ের দ্বারা ভালো ব্যবহার পাননি। বাবা ছিলেন উদাসীন। ধীরে ধীরে তার চরিত্র বিকৃত হয়ে যায়। সে এক অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডারে পরিণত হয়। বড় হওয়ার পর সে প্রতিটি ব্যক্তিকে যারা তাকে কষ্ট দিয়েছে বা তার প্রতি শত্রুতা দেখিয়েছে তাদের উপর প্রতিশোধ নিয়ে আনন্দ পেত। শিক্ষিকা রেনকে একবার তাকে ক্ষমতা বা প্রভাবহীন অনাথ বলে উপহাস করেছিল। এটি তাকে মনে ঘৃণা পুষে রাখতে সাহায্য করে। শিক্ষিকার জন্মদিনে ক্লাসের সব ছাত্রছাত্রী তাকে অভিনন্দন জানাচ্ছিল। তখন শিক্ষিকার স্বামী হঠাৎ করে ছুটে এসে তাকে সজোরে একটি চড় মারে। এছাড়াও তিনি তার আর অন্য একজন পুরুষের ঘনিষ্ঠ ছবি মেঝেতে ছড়িয়ে দেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক ফাঁস হওয়ায় শিক্ষিকা মুহূর্তের মধ্যে খারাপের প্রতিশব্দ হয়ে যান। ছাত্রছাত্রীদের বিতৃষ্ণ দৃষ্টির মধ্যে তিনি টলতে টলতে স্কুল থেকে পালিয়ে যান। ইয়াজেন এগিয়ে গিয়ে তাকে ধরে আর তার কানের কাছে ফিসফিস করে জিজ্ঞাসা করে যে তার দেওয়া উপহারটি তিনি পছন্দ করেছে কিনা। শিক্ষিকা যেন একটি শয়তানকে দেখছে এমনভাবে মুচকি হাসা ইয়াজেনের দিকে তাকিয়ে থাকে। তিনি কখনো ভাবেননি এই আপাত দৃষ্টিতে দুর্বল ও নিরীহ মেয়েটির মন এত জঘন্য হতে পারে। স্কুলে শীঘ্রই একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচিত হওয়া মেধাবী ছাত্র জুন রুই স্বেচ্ছায় নিজের জায়গাটি ইয়াজেনকে ছেড়ে দিতে চাইল। একই সাথে নির্বাচিত হওয়া সুংহি আগে থেকেই ইয়াজেনকে পছন্দ করত না, কারণ ইয়াজেনের পরীক্ষার ফল সবসময় তার চেয়ে ভালো হতো। সে এই কথা তার মাকে জানায়। তার মা, যিনি প্যারেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং প্রতি মাসে স্কুলকে টাকা দান করে, তিনি তাকে ইয়াজেনকে সামলে দিতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সুংহি তখনও জুন রুইকে ফোন করে ইয়াজেনকে তার স্থান না দিয়ে তার সাথেই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ করে। সে কল্পনাও করতে পারেনি যে এই মুহূর্তে জুন রুই ইয়াজেনের কোলে শুয়ে আছে। তাদের সম্পর্কটিকে অস্বাভাবিক মনে হচ্ছিল। ইয়াজেন জুন রুইয়ের স্কুল ব্যাগে সুংহিয়ের লেখা প্রেমপত্রটি দেখতে পায় আর তখনই সে বলে যে সে জুন রুইয়ের হয়ে জবাব দেবে। পরের দিন ইয়াজেন অনাথ এই গুজব স্কুলে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে একটি অভিযোগও পায় যে বিতর্ক দলের সদস্যদের সাথে তার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। স্কুল তার স্থানটি ফিরিয়ে নিয়ে জুন রুইকেই অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইয়াজেন ক্লাসরুমে ফিরে আসে। সুংহির সাথেই ছুটে এসে তাকে বিতর্ক দল থেকে বাদ পড়ার জন্য উপহাস করে। ইয়াজেন একটি প্রেমপত্র সুংহিকে দেয় আর বলে যে জুন রুই তাকে এটি পৌঁছে দিতে অনুরোধ করে। সুংহি আনন্দে এটি খোলে, কিন্তু দেখে যে উপরে লাল কলম দিয়ে লেখা আছে, কেউ তোমাকে পছন্দ করে না, তুমি খুব বিরক্তিকর, কম বাড়াবাড়ি করো। সুংহি রাগান্বিত ও লজ্জিত হয়ে পড়ে। ঠিক তখনই ক্লাসের শিক্ষক আরেকটি খবর পান। কেউ অভিযোগ করেছে যে একজন প্রতিযোগীর বাবা মা বিচারকদের ঘুষ দিয়েছে। স্কুল এই বছরের বিতর্ক প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নেয়। সুংহি নিশ্চিত ছিল যে ইয়াজেন এর পেছনে আছে। সে ইয়াজেনের নিজের লেখা আর প্রেমপত্রের লেখা মিলিয়ে দেখে নিশ্চিত হয় যে হাতের লেখা হুবহু এক। প্রতিশোধ নিতে সে এক বালতি জল নিয়ে ইয়াজেনের গায়ে ঢেলে দেয়। ইয়াজেন ভিজে ক্লাসে ফিরে আসে। জুন রুই দ্রুত একটি তোয়ালে নিয়ে আসে আর তাকে নার্সের ঘরে নিয়ে যায়। ইয়াজেন জুন রুইয়ের হাত ধরে অভিযোগ করে যে সে চিন্তিত যে সুংহি আরও কিছু করবে আর জুন রুইকে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। অন্যদিকে সুংহি স্কুল পালানো ছাত্র জেউয়ের মোবাইল ফোন খুঁজে পায়। সেটি খুলে সে অবাক হয়ে দেখে যে জেউ পর্নোগ্রাফিক টেপ হিস্টোরি করছে। চ্যাট হিস্টোরি দেখে বোঝা যায় জেউয়ের পেছনে একজন বস আছে যে তাকে নির্দেশ দেয়। সুংহি এই কথা শিক্ষককে জানালে জেউ কঠোর সমালোচনার শিকার হয়। খবরটি পেয়ে ইয়াজেন সাথে জেউয়ের কাছে যায়। জেউ তাকে আশ্বস্ত করে যে সে তাকে ফাঁসায়নি। আসলে ইয়াজেনই ছিল জেউয়ের বস। সে ঘটনাক্রমে ক্লাসে জেউকে চুরি করতে দেখে, কিন্তু তাকে ফাঁস করে না, বরং দাবি করে যে জেউকে অবশ্যই তার কথা মেনে চলতে হবে। এভাবেই তারা একটি জোটে পরিণত হয়। জেউ শাস্তি মেনে নিতেও রাজি, কিন্তু ইয়াজেনকে রক্ষা করবে শুনে ইয়াজেন এগিয়ে গিয়ে জেউকে জড়িয়ে ধরে এবং সুংহিকে সামলানোর জন্য তাকে নির্দেশ দেয়। একই সময়ে জুন রুই একা সুংহিকে খুঁজে বের করে এবং তাকে বলে যে প্রেমপত্রের উত্তরটি ইয়াজেন লিখেছিল, কিন্তু সে আসলে সুংহিকেই পছন্দ করে। সুংহিয়ের সাথে ডেট করার জন্য জুন রুই পরামর্শ দেয় যে তারা দুজন পিই ক্লাস ফাঁকি দিয়ে ক্লাসরুমে ফিরে যাবে। সুংহি ব্যথার ভান করে শিক্ষকের কাছে ক্লাসরুমে বিশ্রাম নেওয়ার অনুমতি চায়। ক্লাসরুমে ফিরে সে ব্ল্যাকবোর্ডে একটি লাইন লেখা দেখতে পায়, আর্ট রুমে এসো। পড়ার পর সে লেখাটি মুছে ফেলে। সে লেখাটি মুছে আর্ট রুমে আসে। সে দেখতে পায় আর্ট শিক্ষক ইয়াজেনের হাত ধরে কথা বলছো। ইয়াজেন মুখে সত্যিকারের ভালোবাসা জাতীয় কথা বলছিল। সুংহি জানতেও পারেনি
হয়নি যে সে ক্লাসরুম থেকে বের হওয়ার পর যে ও তার লকার খুলে এবং ক্লাসের ক্যাপ্টেনের পকেট থেকে চুরি করা ক্লাসের চাঁদার টাকা, যা ক্লাসের শিক্ষকের বিয়ের উপহার কেনার জন্য ছিল, গোপনে ভেতরে ঢুকিয়ে দেয়। জুন রুইকে খুঁজে না পেয়ে সুংহি ক্লাসরুমে ফিরে আসে। দ্রুতই অন্য ছাত্রছাত্রীরাও ফিরে আসে। এই সময় ক্লাস ক্যাপ্টেন দেখে যে উপহার কেনার টাকাগুলো নেই। সবাই জানত যে সুংহি আগেই ছুটি নিয়ে ক্লাসরুমে ফিরে এসেছিল, তাই অনেকেই তাকে টাকা চুরির সন্দেহে অভিযুক্ত করে নিজের নির্দোষিতা প্রমাণ করতে সুংহি তার ব্যাগে যা ছিল সব বের করে দেয়। এই সুযোগে যে ও এক লাথি মেরে তার লকার খুলে দেয়। ভেতরেই তার ফোন এবং হারানো টাকা স্পষ্ট দেখতে পাওয়া যায়। প্রমাণ হাতে নাতে পাওয়ায় সবাই সুংহিকে চোর মনে করে। সুংহি দরজায় দাঁড়ানো ইয়া জেনের দিকে তাকায় এবং নিঃশব্দে বলে যে এখনো শেষ হয়নি। সুংহি মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এই সবই ইয়া জেনের সাজানো ষড়যন্ত্র, ইয়া জেনের আসল রূপ উন্মোচন করতে। সে চিৎকার করে অভিযোগ করে যে ইয়া জেনই ছিল জেউয়ের পর্নগ। রাফিক টেপ বিতরণের পেছনের আসল মাথা। সে নিজের চোখে জেউয়ের ফোনে মেসেজ দেখেছিল। জেউ তার ফোন বের করে সবার সামনে প্রমাণ করে যে ইয়া জেনের সাথে তার কোনো যোগাযোগের রেকর্ড নেই। সুংহি বোঝে যে জেউ কিছু কারসাজি করেছে। সে তখন ইয়া জেন এবং আর্ট শিক্ষকের গোপন সম্পর্কের কথা ফাঁস করতে চায়, কিন্তু কথা শেষ না হতেই ক্লাসের শিক্ষক ছুটে এসে তাকে সজোরে একটি চড় মারে। জানা যায় ক্লাসের শিক্ষকের সাথে যার বিয়ে হতে যাচ্ছে তিনি হলেন সেই আর্ট শিক্ষিকা। এই ব্যাপারটা কেউ জানত না, কেবল ইয়া জেন ঘটনাক্রমে ক্লাস ক্যাপ্টেনের কাছ থেকে এই গোপন খবর জানতে পেরেছিল। ইয়া জেন এগিয়ে এসে ব্যাখ্যা করে যে আর্ট শিক্ষিকা তার চিন্তায় তাকে মানসিক কাউন্সেলিংয়ের জন্য ট্রু লাভ কনসাল্টিং সেন্টারে যাওয়ার পরামর্শ দিয়েছিল। সবাই সুংহিকে ভিত্তিহীনভাবে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য নিন্দা জানায়। নিজের নির্দোষিতা প্রমাণে অক্ষম সুংহি মরিয়া হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যে সে ক্লাসরুমে ফিরে গিয়েছিল জুন রুইয়ের সাথে দেখা করতে, কিন্তু জুন রুই এমনভাবে নির্দোষের ভান করে বলে যে সে পুরো ক্লাসটাই পিই ক্লাসের প্রতিনিধির সাথে যন্ত্রপাতি কক্ষে ছিল। পিই ক্লাসের প্রতিনিধিও সাক্ষ্য দিতে এগিয়ে আসে। ক্ষুব্ধ সুংহি জুন রুইকে জিজ্ঞাসা করে যে কেন সে তার সাথে এমন করছে। জুন রুই এগিয়ে এসে আস্তে করে উত্তর দেয় যে সে আগেই তাকে সতর্ক করেছিল ইয়া জেনকে ঘাটাতে না। শাস্তি পাওয়া সুংহি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে স্কুল ছেড়ে চলে যায়। সে শপথ করে যে সে তার ক্ষমতাবান এবং প্রভাবশালী বাবা মাকে দিয়ে ইয়া জেনের মোকাবেলা করাবে। ঠিক তখন ইয়া জেন তাকে আরও একটি নিষ্ঠুর খবর জানায়। সেই শিক্ষিকার সাথে যার অবৈধ সম্পর্ক ছিল তিনি হলেন তার আইনজীবী বাবা। একবার কেলেঙ্কারি ফাঁস হলে তার বাবার সুনাম নষ্ট হবে, আর সুংহিও সেই আইনজীবীর চোর মেয়েতে পরিণত হবে। সুংহি স্কুলের গেটে হঠাৎ ইয়া জেনের বাবার সাথে দেখা করে, যিনি তার মেয়েকে খুঁজতে এসেছিল। লোকটির নোংরা পোশাক আর খারাপ চেহারা দেখে সে ইচ্ছাকৃতভাবে তাকে স্কুলের ভেতরে নিয়ে যায়। সে আশেপাশের মানুষকে জোরে জোরে ঘোষণা করে যে ইনি ইয়া জেনের বাবা। ইয়া জেনের বাবাও ক্যাম্পাসে নিজের মেয়ের নাম ধরে চিৎকার করে এবং ইয়া জেনকে তার সাথে দেখা করতে বলে। খবরটি পেয়ে ইয়া জেন তাড়াতাড়ি ছুটে আসে তার বাবাকে তাড়িয়ে দিতে। সৌভাগ্যবশত জুন রুই তার আগেই তার বাবাকে খুঁজে নেয়। সে তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং লোকটিকে স্কুল থেকে বাইরে নিয়ে যায়। জুন রুই কিছু টাকা বের করে ইয়া জেনের বাবাকে দেয় এবং তাকে সতর্ক করে যে ভবিষ্যতে যেন ইয়া জেনকে আর বিরক্ত না করে। কিন্তু ইয়া জেনের বাবা ইতিমধ্যে তার মেয়েকে টাকা রোজগারের উৎস হিসেবে দেখে। টাকা না থাকলেই সে ঝামেলা করতে আসে। ঝামেলা সৃষ্টিকারী সুংহিকে শাস্তি দিতে ইয়া জেন ইচ্ছাকৃতভাবে সুংহির নোটবুক সবার সামনে ফেলে দেয়। নোটবুকের ভেতরে সুংহি তার সহপাঠীদের 3, 6, 9 এরকম বিভিন্ন স্তরে ভাগ করেছিল এবং তাতে বিভিন্ন ধরনের সহপাঠীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য ছিল। নোটবুকের বিষয়বস্তু বিশাল ক্ষোভের সৃষ্টি করে। এর ফলে সুংহি পরবর্তীতে তার সহপাঠীদের দ্বারা প্রতিশোধের শিকার হয়। এই অত্যাচার সহ্য করতে না পেরে সে স্কুল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। বাবার ঝামেলা আর সুংহির আক্রমণের অনুপস্থিতিতে ইয়া জেনের জীবনে এক অভূতপূর্ব শান্তি ফিরে আসে, কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হল না। সে হঠাৎ জেউয়ের কাছ থেকে একটি ফোন পায়। জেউ তার ছোট ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে যায় তার বাবার হাত থেকে ছুরি কেড়ে নিতে। বিশৃঙ্খলার মধ্যে সে ভুলবশত তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে ছোট ভাইকে
আত্মীয়ের বাড়িতে রেখে যে ও পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সে ইয়াজেনকে ফোন করে মনে করিয়ে দেয় যে এত বছর ধরে কেবল ইয়াজেনই তাকে বলেছিল যে সে একজন দরকারি মানুষ। সে ইয়াজেনকে তার জীবনে এক ঝলক আলো আনার জন্য ধন্যবাদ জানায়। এরপরে ইয়াজেন এবং জুন রুই একসাথে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস জীবন কাটায়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জুন রুই তার দাদার কাছ থেকে কিছু টাকা ধার নেয় ইয়াজেনের টিউশন ফি দেওয়ার জন্য এবং ইয়াজেনকে কোনো ভার না নিতে সান্ত্বনা দেয়, বলে যে ভবিষ্যতে সবকিছু আরও ভালো হবে। ইয়াজেন যখন পুরো মন দিয়ে বিশ্ববিদ্যালয়ের জীবনের স্বপ্ন দেখছিল, তখন জুজায় সবকিছু হারানো তার বাবা আবারও এসে তার বিশ্ববিদ্যালয়ের ফিয়ের জন্য জমানো টাকা ছিনিয়ে নেয়। সেই বছর তার বাবা জোর দিয়ে বলেছিল যে তার স্ত্রী মাতাল হয়ে সিডি থেকে পড়ে মারা গেছে। তাড়াহুড়ো করে শেষকৃত্য সম্পন্ন করার পর বাবা তাকে নিয়ে সৎমায়ের বাড়িতে আসে। আর জুন রুই ছিল সেই সৎমায়ের ছেলে। সৎমা ইয়াজেনকে, যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তাকে লালন পালন করতে চাননি। বাবা তাকে জানান যে ইয়াজেন হলো টাকা রোজগারের মাধ্যম, কিছু ভিডিও শুট করে বিক্রি করলেই মোটা টাকা আয় করা যাবে। সৎমা তখন প্রথমে কিছু ভিডিও শুট করার সিদ্ধান্ত নেন এবং তারপরে ইয়াজেনকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। সেই সময় বাইরে দাঁড়িয়ে থাকা ইয়াজেন তাদের দুজনের কথাগুলো শুনতে পায়। সে ভাবতেই পারেনি যে সে একটি নরক থেকে পালিয়ে এসে আরেকটি নেকড়ের ডেরায় পড়বে। এক রাতে জুন রুই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার মা কেবল তাকে ভালোভাবে ঘুমাতে বলে এবং তারপর আর কোনো খবর নেননি। ইয়াজেন স্বেচ্ছায় জুন রুইয়ের যত্ন নেয়। জুন রুই তাকে পরিবারের ফটো অ্যালবাম বের করে দেখায়। ছবিগুলোতে জুন রুইয়ের মা, মৃত বাবা এবং বিদেশে চলে যাওয়া কাংসিজিও ছিল। ইয়াজেন এক নজরেই বুঝতে পারে যে কাংসিজি জুন রুইয়ের আসল বাবা। আয়া জুন রুইকে নিয়ে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগে সে জুন রুইয়ের মায়ের সাথে দেখা করে এবং তাকে হুমকি দেয় যে তাকে যেন অনাথ আশ্রমে না পাঠানো হয়, অন্যথায় সে জুন রুইয়ের জন্ম পরিচয় তার দাদাকে জানিয়ে দেবে, যার ফলে জুন রুই উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। জুন রুইয়ের মা ভাবতেই পারেননি যে এত অল্প বয়সী ইয়াজেন এত সাহস রাখে এবং কিছুটা ভয় পেয়ে যান। একদিন পর জুন রুইয়ের মা আবার আড়াল থেকে শুনতে পান যে ইয়াজেন তার ছেলেকে ভুল বোঝাচ্ছে। সে বলছে যে তার মা যখন সে অসুস্থ ছিল তখন তার যত্ন নেননি, তাই তিনি তাকে মোটেও ভালোবাসেন না। ইয়াজেন দাবি করে যে কেবল সেই তাকে সত্যি ভালোবাসে। আর সহ্য করতে না পেরে জুন রুইয়ের মা পুরোপুরি ভেঙে পড়ে। এর কিছু পরেই ইয়াজেন হাসপাতাল থেকে জেগে ওঠে এবং দেখে যে জুন রুই কাঁদছে এবং তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। জুন রুই বলে যে সে ইয়াজেনের ডায়েরি পড়েছে এবং জেনেছে যে ডায়েরিতে লেখা বিগ ব্যাড ম্যান এক্স বলতে তার মাকেই বোঝানো হয়েছে। জুন রুই এখন নিশ্চিত যে ইয়াজেনই একমাত্র ব্যক্তি যে তাকে ভালোবাসে। এই ঘটনার পর সে দৃঢ়ভাবে ইয়াজেনের পাশে দাঁড়াবে। অতীত স্মৃতি শেষ হয়। ইয়াজেন ধীরে ধীরে তার কোমা থেকে জাগ্রত হয় এবং দেখে যে জুন রুই তার হাত শক্ত করে ধরে আছে। 3 দিন ধরে কোমায় থাকার কথা জানার পর তার সাথেই মনে পড়ে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিবন্ধন এখনো বাকি। সে দ্রুত স্কুলকে ফোন করে স্কুলের কর্মীরা তাকে জানায় যে নিবন্ধন সময় পেরিয়ে যাওয়ায় তার ভর্তির স্থানটি ওয়েটিং লিস্টের একজন ছাত্রকে দেওয়া হয়েছে। ইয়াজেন এবং জুন রুই বাড়ি ফেরার পথে একজন লোককে সাহসিকতার সাথে একজন চোর ধরতে দেখে। ইয়াজেন গভীর মনোযোগ দিয়ে সেই লোকটির দিকে তাকিয়ে থাকে। মনে মনে সে নিশ্চিত হয় যে এটিই ভাগ্যের দেওয়া সুযোগ। সে মনে করে যে এই ন্যায়পরায়ণ এবং ক্ষিপ্র লোকটি হয়তো তার অভিভাবক দেবদূত হতে পারে। শীঘ্রই ইয়াজেন এই লোকটি দ্বারা পরিচালিত কফি শপে কাজ করার সুযোগ পায়। একজন সহকর্মীর কাছ থেকে সে জানতে পারে যে বস আগে একজন বিখ্যাত ক্রীড়াবিদ ছিল, কিন্তু পরে আঘাতের কারণে অবসর নিতে বাধ্য হন। কাজ করার সময় কেউ ইয়াজেনের ছবি তুলে অনলাইনে পোস্ট করে। তার সুন্দর চেহারার কারণে ইয়াজেন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শুধু মানুষের নজরেই আসে না, বরং কিছু গোপন উদ্দেশ্য হাসিলের জন্য কিছু বিকারগ্রস্ত স্টকারও তার উপর নজর দেয়। একদিন ইয়াজেন কাজ শেষে বাড়ি ফেরার সময় একজন স্টকার তাকে পিছু করে। জুন রুই ইয়াজেনকে ফোন করে এবং দেখে যে তার ফোন আর ব্যাগ রাস্তার মাঝখানে পড়ে আছে। সেই দিক অনুসরণ করে খুঁজতে গিয়ে সে দেখতে পায় ইয়াজেন হাতে পাথর নিয়ে স্টকারকে আঘাত করে ফেলেছে। জুন রুই দৌড়ে গিয়ে ইয়াজেনের আঘাত লেগেছে কিনা তা পরীক্ষা করে, কিন্তু ইয়াজেন উল্টো অভিযোগ করে যে সে অনেক দেরি করে এসেছে এবং প্রশ্ন করে যে সে তার জন্য কতটা করতে প্রস্তুত। জুন রুই উত্তর দেয় যে খুন ছাড়া সে যে কোনো কাজ করতে রাজি। শুনে ইয়াজেন কিছুটা হতাশ হয়। চলে যাওয়ার সময় সে তাকে বলে যে যদি সে তার জন্য কাউকে খুন করতে চায় তবে জুন রুইয়ের উচিত হবে তার কাছাকাছি থাকা
থাকা মানুষদের দিয়েই শুরু করা। জুন রুই স্টোকারকে হুমকি দেয় এবং বলে যে সে যদি আজকের ঘটনা ভুলে যায় তবেই সে অ্যাম্বুলেন্স ডাকতে সাহায্য করবে। এরপর সে ইয়াজেনের ছুঁড়ে মারা পাথরটি দূরে ফেলে দেয় যাতে ইয়াজেন এর কারণে কোনো সমস্যায় না পড়ে। ইয়াজেন বাড়ি ফিরে দেখে তার বাবা, যিনি টাকা চাইতে এসেছিল, দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এই নির্লজ্জ লোকটি ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তির সাথে আলোচনা করছে যে হয় ইয়াজেনকে দিয়ে ফিল্ম করানো হবে, না হয় তাকে কোনো দ্বীপে বিক্রি করে দেওয়া হবে। এমনকি সে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে টাকা রোজগারের কথাও ভাবছিল। ইয়াজেনকে সমস্যা থেকে মুক্তি দিতে জুন রুই গোপনে ইয়াজেনের বাবার পিছু নেয় এবং তার বাবা যে পিনহোল ক্যামেরা বিক্রি করছে তার প্রমাণ হিসেবে ছবি তোলে। কিন্তু তার উপস্থিতি ইয়াজেনের বাবার নজরে আসে। ইয়াজেনের বাবা দ্রুত পালিয়ে যায়। জুন রুই ধাওয়া করে তাকে বেধড়ক মারধর করে এবং গলা টিপে অজ্ঞান করে দেয়। সে মেঝেতে পড়ে থাকা একটি ইট তুলে নেয় এই পশুর জীবন তখনই শেষ করে দেওয়ার জন্য, কিন্তু শেষ মুহূর্তে সে কাজটি করতে পারল না। এই দৃশ্যটি ঘটনাক্রমে জেন দেখে ফেলে। সে জুন রুইয়ের উপর চরম হতাশ হয়। জুন রুইকে আঘাত করার অপরাধে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সে পুলিশের কাছে অভিযোগ করে যে ইয়াজেনের বাবাই তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ ও নির্যাতন করা খারাপ লোক, কিন্তু ইয়াজেন উল্টো তাকেই চিহ্নিত করে বলে যে জুন রুই সেই স্টোকার এবং তার বাবাকে বাঁচানোর জন্যই জুন রুই আঘাত করেছে। জুন রুই ইয়াজেনের বাবার অপরাধ প্রমাণ করার জন্য সেই মুহূর্তে তোলা ভিডিওটি বের করতে চায়, কিন্তু ভিডিওটি ততক্ষণে উধাও। তার হঠাৎ মনে পড়ে সেই সময় ইয়াজেন তার ফোনটি তুলে পুলিশকে দিয়েছিল। সে বুঝতে পারে না কেন ইয়াজেন এমন করল। ইয়াজেন বলে যে জুন রুই যখন ইটটি তুলে নিয়ে দ্বিধা করছিল ঠিক সেই মুহূর্তেই সে বুঝে গিয়েছিল যে জুন রুইয়ের পক্ষে তার বাবাকে আঘাত করা সম্ভব না। তাকে পুরোপুরি দূর করার জন্য ইয়াজেন তার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। সে তার কপালে একটি আঘাতের চিহ্ন এঁকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, ভান করে যে সে আহত। বস তার কপালের আঘাত দেখে কি ঘটেছে তা জানতে চান। ইয়াজেন মিথ্যা বলে যে তাকে স্টোকার পিছু করেছে এবং সে তার দ্বারা আক্রান্ত হয়েছে। দয়ালু বস তার নিরাপত্তার জন্য স্বেচ্ছায় তাকে সেদিন রাতে বাড়ি পৌঁছে দিতে চান। ইয়াজেনের বাড়ির দরজার কাছে পৌঁছালে তারা দুজন একটি পার্সেল দেখতে পায়। খুলে দেখে ভেতরে একটি মরা ইঁদুর। ঠিক তখনই বস স্টোকারের আকৃতি দেখতে পেয়ে সাথে সাথে তার পিছু নেন। দুর্ভাগ্যবশত লোকটি তখনও পালিয়ে যায়। ফিরে এসে বস গাড়ির পিছনের ডালা থেকে একটি বেসবল ব্যাট বের করে ইয়াজেনের দরজার কাছে রেখে যান যাতে সে এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারে। ঘটনাটি ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছিল যেমনটা ইয়াজেন আশা করেছিল। সে নিজে থেকেই তার বাবাকে মেসেজ পাঠায় যে পরের দিন রাত 8টায় টাকা নিতে আসতে। এরপর সে ইচ্ছাকৃতভাবে তার ঘর এলোমেলো করে রাখে। পরের দিন কাজে গিয়ে ইয়াজেন বসকে জানায় যে তার বাড়িতে স্টোকার ভাঙচুর করেছে। বস মনে করে যে একা বাড়ি ফেরা তার জন্য খুব বিপজ্জনক, তাই তিনি প্রস্তাব দেন যে সে যেন তার বাড়িতে থাকে আর তিনি নিজে এক বন্ধুর বাড়িতে রাত কাটাবে। ইয়াজেনকে বস একটি ট্যাক্সিতে তুলে দেন, কিন্তু সে দ্রুতই বসকে মেসেজ পাঠায় যে সে বাড়ি থেকে কিছু জিনিস নিতে যাচ্ছে। বাড়িতে ইয়াজেন সত্যি সত্যিই তার বাবাকে চলে আসতে দেখে সে তার স্বাভাবিক আচরণের বাইরে গিয়ে বাবার প্রতি আবেগ দেখানোর চেষ্টা করে। ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যখন সে বড় হয়ে তার বাবাকে একটি টুপি কিনে দেওয়ার কথা ভাবত। এই বলে সে একটি টুপি বের করে যা দেখতে সেই স্টোকারের টুপির মতো এবং তার বাবাকে পরিয়ে দেয়। বাবার ক্রমাগত তাগিদ দেওয়ার পর ইয়াজেন একটি প্যাকেট বের করে তার বাবাকে দেয়, কিন্তু ভেতরে টাকা ছিল না, ছিল এক স্তূপ স্কেল ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া। বাবার আগে ফেটে পড়ে ইয়াজেন এই সুযোগে বসকে ফোন করে। বস ফোনে ধাক্কাধাক্কির শব্দ এবং চিৎকার শুনতে পেয়ে দ্রুত ইয়াজেনের বাড়ির দিকে ছুটে যান। বস অবশেষে পৌঁছান। ধস্তাধস্তির মধ্যে বাবা কাঁচি দিয়ে বসের মুখে আঁচড় কাটেন। বস দরজার কাছে রাখা সেই বেসবল ব্যাটটি তুলে নেন এবং মুহূর্তের মধ্যে ইয়াজেনের বাবাকে মাটিতে ফেলে দেন। জ্ঞান ফেরার পর বস তার সামনের দৃশ্য দেখে ভয়ে হতভম্ব হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ইয়াজেন তখন বেসবল ব্যাটটি তুলে নেয় এবং মাটিতে পড়ে থাকা বাবার উপর প্রচণ্ড জোরে আঘাত করে। এই সব করার পর ইয়াজেনের মুখ রক্তে মাখা ছিল, যেন সে নরক থেকে হেঁটে বেরিয়ে এসেছে। সে তার ফোন তুলে পুলিশকে ফোন করে। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বসকে গ্রেপ্তার করে। বস পুলিশের কাছে জানান যে একজন উল্টো টুপি পরা স্টোকার ইয়াজেনকে হয়রানি করছিল। সেই রাতে যখন তিনি লোকটিকে উল্টো টুপি পরা অবস্থায় দেখে তখন তিনি ধরে নেন যে এই ব্যক্তি সেই স্টোকার এবং রাগে বসে তাকে আঘাত করে। লোকটিকে রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি বুঝতে পারেন যে তিনি
বাড়াবাড়ি করেছে এবং অ্যাম্বুলেন্সের জন্য জরুরি নম্বরে ফোন করেন। ইয়াজেন তাকে জানায় যে সেই লোকটি স্টকার ছিল না, বরং তার বাবা ছিল। ইয়াজেন তাকে অনুরোধ করে যে সে যেন আগে বাড়ি চলে যায় এবং এই বিষয়ে জড়িয়ে না পড়ে, বলে যে সে নিজেই সাহায্যের জন্য ফোন করবে। সর্বদা শান্ত ও যুক্তিবাদী বস ইয়াজেনের অনুরোধ মেনে ঘটনাস্থল ত্যাগ করেন। এখন তিনি নিজেও বুঝতে পারছেন না কেন সেই মুহূর্তে তিনি যেন কোনো মন্ত্রের কবলে পড়ে গিয়ে ছিল এবং কারো সুপরিকল্পিত ষড়যন্ত্রের পুতুলে পরিণত হল। বস চলে যাওয়ার পর ইয়াজেন তার বাবার মাথা থেকে উল্টো টুপিটি খুলে নেয় এবং বসকে আঘাত করা কাঁচি সহ তা কোমরের ভেতরে ফেলে দেয়। সে ফ্লাশ করে সব নিচে নামিয়ে দেয়। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে হাসপাতালে পাঠানো ইয়াজেন দাবি করে যে সেদিন তার বাবা টুপি পরেননি। তার বাবার মৃত্যুর সময় রাত 9টা থেকে 10টার মধ্যে হওয়া সত্ত্বেও কেন পুলিশকে ফোন করা হয়েছে ভোর 3টায়। ইয়াজেন বলে যে সেই সময় সে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর সে সাথে সাথে পুলিশকে ফোন করে এবং তারপর আবার জ্ঞান হারায়। ইয়াজেন কথা শেষ করার সাথে সাথেই পুলিশ অফিসার তার সামনে বসের এজেন্টের কাছ থেকে একটি ফোন পান। তারপর তিনি বাইরে গিয়ে কথা শোনেন। ইয়াজেন সমস্যা আঁচ করতে পেরে দরজার কাছে গিয়ে আড়ি পেতে শোনে। সে শুনতে পায় যে অফিসার তার উপর দোষ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ এজেন্ট অফিসারকে বসের দায়মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দেবে। ইয়াজেন জানতেও দেয় না যে সে প্রথমে তার ফোন দিয়ে তাদের কথাগুলো রেকর্ড করে এবং তারপর হাসপাতালের পার্কিং লটে অফিসারকে ঘুষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে। এরপর ইয়াজেনকে পুলিশ স্টেশনে ফিরিয়ে আনা হয়। সে তার মাসিক পিরিয়ডের অজুহাত দিয়ে নারী পুলিশ অফিসারকে তাকে বিশ্রামাগারে নিয়ে যেতে অনুরোধ করে। এই সুযোগে সে নারী অফিসারকে তার ফোন পরীক্ষা করতে বলে। নারী অফিসারের ঘুষ নেওয়ার প্রমাণ খুঁজে পান এবং সাথে সাথে তাকে রিপোর্ট করেন। তত্ত্বাবধান বিভাগ সঙ্গে সঙ্গে অফিসারের তদন্ত শুরু করে, কিন্তু চতুর অফিসার আগেই প্রস্তুত ছিল। তিনি আগের পানিজের বাক্সটি পানীয়তে ভরে রেখেছিল এবং অল্পের জন্য রক্ষা পান। পরের দিন সেই অফিসার আবারও ঘটনাস্থলে আসেন এবং আশ্চর্যের বিষয়, কোমরের ভেতর থেকে উল্টো টুপির ফাইবারের অবশেষ খুঁজে পান। একই সাথে তিনি আরও জানতে পারে যে ঘটনার রাতে ইয়াজেন বসকে মেসেজ করে জানিয়েছিল যে সে বাড়ি থেকে কিছু নিতে যাচ্ছে এবং তারপর তাকে ফোনও করেছিল। অফিসার ইয়াজেনের উপর তার ক্ষতি করার জন্য ক্ষুব্ধ ছিল। এখন নতুন প্রমাণ পাওয়ায় তিনি ইয়াজেনকে খুনের অভিযোগে অভিযুক্ত করার শপথ করে, কিন্তু কেউ কল্পনাও করেনি যে জুন রুই হঠাৎ পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে দাবি করে যে সে ইয়াজেনের বাবাকে হত্যা করেছে। ঘটনার রাতে জুন রুই ইয়াজেনের বাড়িতে এসে দেখে যে ইয়াজেন অজ্ঞান অবস্থায় আছে এবং ইয়াজেনের বাবা আর নিঃশ্বাস নিচ্ছেন না। ইয়াজেনকে নির্দোষ প্রমাণ করার জন্য সে প্রথমে কোমর থেকে ফ্লাশ না হওয়া ভাসমান জিনিসগুলি সরিয়ে নেয়। সে মেঝে মুছে ফেলে এবং বেসবল ব্যাট থেকে ইয়াজেনের আঙুলের ছাপ মুছে দেয়। সে দুহাত দিয়ে ব্যাট তুলে ধরে নিজের আঙুলের ছাপ তাতে বসিয়ে দেয়। এমনকি সে ইয়াজেনের বাবা যে মোটেলটিতে থাকত সেখানেও যায়, প্রতিশোধ নেওয়ার ভান করে, যাতে সব সন্দেহের তীর তার নিজের দিকে আসে। কিন্তু পুলিশ তখনও ত্রুটি খুঁজে বের করে এবং ইয়াজেনের জন্য মিথ্যা খুনের দৃশ্য তৈরি করার সত্যটি ফাঁস করে দেয়। হতাশ জুন রুইর আগে পুলিশের অফিসারের গলা শক্ত করে চেপে ধরে এবং কাঁদতে কাঁদতে অভিযোগ করে যে ইয়াজেনের জীবন কতটা কষ্টের। সে কাকুতিমিনতি করে যেন তারা ইয়াজেনের উপর দোষ না চাপায়। পুলিশ তাকে বাস্তববাদী হতে পরামর্শ দেয়। তাদের কাছে প্রমাণ ছিল যে ইয়াজেন বসকে তার বাবাকে হত্যা করার জন্য ব্যবহার করেছিল, এমনকি সে নিজে ব্যাট না চালালেও এটি একটি গুরুতর অপরাধ। জুন রুই ইয়াজেন এমনটা করেছে তা বিশ্বাস করতে রাজি ছিল না এবং আবেগপ্রবণ হয়ে চিৎকার করে বলে যে সেই খুনি জুন রুইকে বাঁচানোর জন্য এবং নিজের উপর থাকা অভিযোগ সরিয়ে নতুন জীবন শুরু করার জন্য ইয়াজেন সেই বিনোদন সংস্থায় যোগ দিতে রাজি হয়, যারা সবসময় তাকে চুক্তিবদ্ধ করতে চেয়েছিল। সংস্থার প্রতিনিধি মিস্টার জু তার ক্ষমতা ব্যবহার করে সমস্ত দোষ বসের উপর চাপিয়ে দেন। অবশেষে মামলাটি এই সিদ্ধান্তে আসে যে বস একটি ভোঁতা অস্ত্র দিয়ে ইয়াজেনের বাবাকে হত্যা করেছে। শর্ত হিসেবে মিস্টার জু ইয়াজেনকে নির্দেশ দেন যে সে যেন আর কখনো জুন রুইয়ের সাথে দেখা না করে
করে। তিনি বলে যে তিনি ইয়াজেনকে একজন আন্তর্জাতিক সুপারস্টার বানাবে এবং কোনো সমস্যা চান না, কারণ জুন রুইয়ের উপস্থিতি ইয়াজেনের অতীত ফাঁস করে দিতে পারে। ইয়াজেন জুন রুইয়ের সাথে তার শেষ দেখা করতে যায়। জুন রুই অভিযোগ করে যে তার উচিত হয়নি সেই বোসকে ফাঁসানো, যিনি তাকে মন থেকে সাহায্য করতে চেয়েছিল। ইয়াজেন পাল্টা জবাব দেয় যে সে কারো প্রতি সহানুভূতিশীল নয়, কেবল নিজের জন্য কষ্ট পায়, কারণ সে কখনো অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি। সে সবকিছু উপেক্ষা করে উপরে উঠতে চায় এবং সর্বোচ্চ স্থানে দাঁড়াতে চায়, যতক্ষণ না কেউ তাকে বাধা দিতে সাহস না করে। এরপর ইয়াজেন বিনোদন জগতে একজন সুপারস্টারে পরিণত হন। অল্প সময়ের মধ্যেই সে নবাগত থেকে শীর্ষ স্টারে চলে আসে। জেলে সাজা ভোগ করা বস ইয়াজেনের একটি সন্ন্যাসিনীর চরিত্রে অভিনয় দেখতে পান। তিনি সেই পরিচিত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে ফুটে ওঠে জটিল ও কঠিন আবেগ। এই চ্যাং জিন এন্টারটেইনমেন্টের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন অভিনেত্রী। ইয়াজেন সুপারস্টার রেন জিয়াংয়ের সাথে রেড কার্পেটে হাঁটেন। রেন জিয়াং সতর্কতার সাথে ইয়াজেনের পোশাকের কোণা ধরেছিল, যেন তিনি চলাচলে কোনো অসুবিধা বোধ না করে। এই সোনালী জুটি তৎক্ষণাৎ সবার নজর কাড়ে। দেশে ফেরা জুন রুই আর ইতিমধ্যে জেল থেকে মুক্তি পাওয়া যায় দুজনই পর্দায় ক্যামেরার সামনে ইয়াজেনকে উজ্জ্বল দেখতে পান। এই সময়ে জুন রুই তার উপন্যাস সহযোগী এর মাধ্যমে সাহিত্য জগতে একজন উদীয়মান তারকা হিসেবে পরিচিতি লাভ করে। অন্যদিকে যাই ডেলিভারি বয়ের কাজ করে আর তার উপার্জন করা সব টাকা তার আন্টিকে পাঠায়, যিনি তার ছোট ভাইজের যত্ন নিচ্ছে, কিন্তু খালা তাকে তার বাবার হত্যাকারী হিসেবেই মনে করে আর তাকে তার ভাইজের কাছে যেতে দেন না। রেন জিয়াংয়ের প্রাক্তন প্রেমিকা লিনা রেড কার্পেটে ইয়াজেন আর রেন জিয়াংয়ের ছবি দেখে লিনা রেন জিয়াংয়ের সাথে পুনর্মিলন করতে মরিয়া, আর রেন জিয়াংয়ের ইয়াজেনের প্রতি সক্রিয় ঘনিষ্ঠতা দেখে সে অসন্তুষ্ট হয়। চ্যাং জিন এন্টারটেইনমেন্টের সবাই ইয়াজেনকে নিরীহ আর মিষ্টি মনে করে, কেবল লিনা মনে করে তার চোখে কেমন যেন রহস্যময়তা আছে আর সে ভালো মানুষ নয়। রেন জিয়াং অনেক আগেই লিনার হয়রানিতে বিরক্ত আর আবারও জানায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে আর তাকে সতর্ক করে যে সে যেন তার জীবনে আর হস্তক্ষেপ না করে। ক্ষুব্ধ লিনা তার রাগ ইয়াজেনের উপর ঝাড়ে। একটি বৃষ্টির দৃশ্যের শুটিং চলাকালীন লিনা বারবার ইয়াজেনের সাথে তার কথা বলার দৃশ্যটি পুনরায় শুট করার জন্য চাপ দেয়, যার ফলে ইয়াজেনকে বারবার বৃষ্টিতে ভিজতে হয়। পরিচালক বুঝতে পারে যে লিনা ইচ্ছাকৃতভাবে ইয়াজেনকে জ্বালাতন করছে, তবুও তিনি বলে যে লিনা তার মেয়ের মতো। লিনা প্রকাশ্যে খারাপ আচরণ করে আর শুটিং চালিয়ে যেতে অস্বীকার করে। পরিচালক তখন ইয়াজেনকে অনুরোধ করে যেন কোম্পানির বড় আর্থিক ক্ষতি এড়াতে তিনি জ্যেষ্ঠ অভিনেত্রী লিনার কাছে তার অবস্থান ভুলে গিয়ে ক্ষমা চান। ইয়াজেন কিছু করার আগেই সিও জুসেটে এসে লিনাকে সতর্ক করে দেন যে সে যদি আর এমন বেপরোয়া আচরণ করে তাহলে তিনি তার মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আর অন্য একজনকে তার অপরাধের দায় নেওয়ার জন্য ভাড়া করার কেলেঙ্কারি প্রকাশ্যে এনে দেবে। জানা যায় সিও জু হলেন রেন জিয়াংয়ের বোন। তিনি রেন জিয়াংকে নতুন অভিনেত্রী ইয়াজেনকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিল, বিনিময়ে রেন জিয়াং তাকে লিনাকে সরানোর জন্য একটি উপায় খুঁজে দিতে বলেছিল। ইয়াজেন দেখে যে লিনা সিও জুয়ের পিছনে ছুটছে আর বিঞ্জের সাথে ক্ষমা চাইছে। ইয়াজেন মনে মনে অবাক হয় যে লিনা কেন সিও জুকে এত ভয় পায়। ইয়াজেনের বর্তমান ম্যানেজার, যিনি পূর্বে লিনার ম্যানেজার ছিল, চুপি চুপি তাকে জানান যে সিও জুয়ের কাছে প্রতিটি অভিনেতাকে নিয়ন্ত্রণ করার মতো গোপন তথ্য রয়েছে আর সেই সমস্ত ফাইল সিও জুয়ের ড্রয়ারে রাখা আছে। ইয়াজেন যখন একটি ইভেন্টে উপস্থিত হয়, জুন রুই তখন পাশের রুমে একটি সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছিল। জুন রুই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাকে চুপচাপ দেখছিল। একসময় ঘনিষ্ঠ এই দুজন এখন শুধু দূর থেকে একে অপরকে দেখতে পারে। জুন রুইয়ের চোখ অজান্তেই ছলছল করে ওঠে। হঠাৎ জুন রুইয়ের মায়ের আবির্ভাব হয় আর তিনি এই সূক্ষ্ম মুহূর্তটি ভেঙে দেন। তিনি জুন রুইয়ের প্রতি, ইয়াজেনের প্রতি তার অবিরাম দুর্বলতা নিয়ে অসন্তুষ্ট। মাছেলের কথাগুলো ঘটনাক্রমে লিনা শুনে ফেলে। সে সন্দেহ করে যে জুন রুইয়ের সাথে ইয়াজেনের সম্পর্ক আছে আর সাথে সাথেই জুন রুইয়ের অতীত সম্পর্কে খোঁজ নিতে লোক পাঠায়। জুন রুইয়ের মা তার ছেলেকে অভিযোগ করে যে সে দেশে ফিরে তার সাথে যোগাযোগ না করে ইয়াজেনের সাথে দেখা করতে এসেছে। ইয়াজেনের কারণে তাদের দুজনের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল আর তারা রাগারাগি করে চলে যায়। ক্ষুব্ধ জুন রুইয়ের মা চ্যাং জিন এন্টারটেইনমেন্টে ছুটে গিয়ে সিও জুয়ের কাছে যান আর অভিযোগ করে যে ইয়াজেনই তার বাবাকে হত্যা করেছে, কিন্তু একজন নির্দোষ কফি শপের মালিককে ফাঁসিয়েছে। তিনি ইয়াজেনকে তুচ্ছ বলে অভিশাপ দেন।
দেন আর বলে সে অভিনেত্রী হওয়ার যোগ্য নয়। সিও জু সঙ্গে সঙ্গে লোক দিয়ে তাকে বের করে দেন। ইয়াঝেন সিও জুয়ের কাছে ক্ষমা চায় যে সে তার জন্য ঝামেলা এনেছে। সিও জু তাকে পরামর্শ দেন যে তাকে অবশ্যই অনেক টাকা উপার্জন করতে হবে আর এমন উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে কেউ তাকে নামাতে না পারে, তবেই সে নিজের অবস্থান ধরে রাখতে পারবে। ইয়াঝেন অফিস থেকে বেরোনোর সময় দরজায় দাঁড়ানো লিনা মুখ টিপে হাসে আর বিদ্রূপ করে যে ইয়াঝেনের মাও তার পক্ষে নেই। তার অতীত নিশ্চয়ই খুবই আকর্ষণীয়। ইয়াঝেন লিনার কানের কাছে গিয়ে ঠান্ডা গলায় সতর্ক করে যে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কেবল লিনাকেই বিপদে পড়তে হবে। ইয়াঝেনের অতীত তদন্ত করার জন্য লিনা একটি কৌশল করে জুন রুইয়ের সাথে একই অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠান শেষে সে জোর করে জুন রুইকে তার সাথে রাতের খাবার খেতে বলে। ইয়াঝেন তাদের দুজনকে একসাথে দেখে, সাথে সাথে লিনার উদ্দেশ্য অনুমান করে ফেলে। ঠিক তখনই তার ম্যানেজার তাকে জানায় যে আজ কোম্পানিতে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ হবে আর সন্ধ্যা 6টা থেকে বিদ্যুৎ চলে যাবে। বাড়ি ফেরার পথে ইয়াঝেন মাঝপথে গাড়ি থেকে নেমে ম্যানেজারকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলে সে নিজে দ্রুত কোম্পানিতে ফিরে আসে আর বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে লিনার গোপন ব্ল্যাকমেইল ফাইলটি নিতে চায়। এই সময় জুন রুইয়ের সাথে থাকা লিনা ইয়াঝেনের ম্যানেজারের কাছ থেকে একটি মেসেজ পায়। ম্যানেজারটি ইচ্ছাকৃতভাবে ইয়াঝেনকে বলেছিল যে রাতে কোম্পানিতে রক্ষণাবেক্ষণ হবে আর ইয়াঝেন গাড়ি থেকে নামার পরই সে প্রথম সুযোগে লিনাকে খবরটি জানায়। ইয়াঝেন সিডি বেয়ে নিঃশব্দে সিও জুয়ের অফিসে প্রবেশ করে। যখন সে শেফের কোড দেওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই লিনা তার পিছনে এসে দাঁড়ায়, হাতে নিজের আর ইয়াঝেনের গোপন ফাইল নিয়ে। গর্ব করে বলে যে জরুরি পরিস্থিতিতেও কেন্দ্রীয় লিফট কাজ করে, তাই সে এক ধাপ এগিয়েছিল। ইয়াঝেন লিনাকে অনুসরণ করে পার্কিং গ্যারেজে আসে। হাতে ফাইল নিয়ে লিনা ইয়াঝেনকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে। ইয়াঝেন যখন রাজি হয় না তখন লিনা তাকে জোরে একটা চড় মারে। ইয়াঝেন পাল্টা আঘাত করে বলে যে এই কারণেই রেন জিয়াং তাকে চায় না। এই কথাটি লিনাকে সম্পূর্ণভাবে ক্ষুব্ধ করে তোলে। সে ইয়াঝেনকে ক্রমাগত মারতে থাকে যতক্ষণ না সে জুন রুইয়ের গাড়ির দরজা খোলার শব্দ শুনতে পায়। জুন রুই নির্যাতিত আর শোচনীয় ইয়াঝেনকে দেখে তার চোখ আবার জ্বলে ভরে ওঠে, কিন্তু সে এক পাও এগিয়ে যেতে সাহস পায় না। কয়েকদিন পর কোম্পানি একটি বার্ষিক সভার আয়োজন করে আর জুন রুইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায়, এটা উল্লেখ করে যে ইয়াঝেনও আসবে। সভায় রেন জিয়াং হঠাৎ অসুস্থ বোধ করে আর ওষুধ খেতে বাথরুমে যায়, কিন্তু ওষুধের বড়িগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। সে যখন কষ্ট করে নিচু হয়ে বড়িগুলো কুড়ানোর চেষ্টা করছিল তখন ইয়াঝেন হঠাৎ তার সামনে এসে একটি জলের বোতল এগিয়ে দেয়। ইয়াঝেন সম্মেলন কক্ষে ফিরে আসে। সেখানে বড় পর্দায় অভিনেতাদের সেরা মুহূর্তগুলো দেখানো হচ্ছিল, কিন্তু ভিডিওটির শেষে অপ্রত্যাশিতভাবে লিনা ইয়াঝেনকে চড় মারার দৃশ্যটি প্রদর্শিত হয়। অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হলে সিও জু পরিস্থিতি সামাল দিতে মঞ্চে ছুটে যান আর বলে যে তারা দুজন একটি দৃশ্যের রিহার্সাল করছিল। আসলে কোম্পানিতে যাওয়ার আগেই ইয়াঝেন অনুমান করেছিল যে তার ম্যানেজার তাকে বিশ্বাসঘাতকতা করেছে আর লিনাকে তথ্য ফাঁস করেছে। ম্যানেজার বলে যে তার পরিবারের একজন অসুস্থ থাকায় তার জরুরি টাকা দরকার ছিল আর লিনা তাকে টাকা ধার দেওয়ায় সে বাধ্য হয়ে লিনাকে সাহায্য করেছে। ইয়াঝেন তখন ম্যানেজারকে টাকা দিয়ে কিনে নেয় আর ইচ্ছাকৃতভাবে লিনার পাতা ফাঁদে পা দেয়। লিনাকে উদ্দেশ্যমূলকভাবে উস্কে দেয় আর ম্যানেজারকে আড়ালে লুকিয়ে রেখে তাকে মারধর করার ভিডিওটি শুট করায়। যদিও সিও জু সাময়িকভাবে লিনাকে সাহায্য করে, ইয়াঝেন ব্যক্তিগতভাবে তাকে সতর্ক করে দেয় যে সে যদি আবার তাকে লক্ষ্য করে তবে সে ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করে দেবে। লিনার বিষয়টি মিটিয়ে ইয়াঝেন স্বস্তির সাথে হলরুমে ফিরে আসে। অপ্রত্যাশিতভাবে একটি পরিচিত ছায়ামূর্তি তাকে থামায়। ইনি সেই ঘুষখোর পুলিশ অফিসার যিনি বহু বছর আগে তার বাবার হত্যা মামলার দায়িত্বে ছিল। অফিসারটি একজন পরিবেশকের বেশে ছিল আর তাকে জিজ্ঞেস করে যে এত বছর ধরে সে যাকে ফাঁসিয়েছে সেই কফি শপের মালিকের ব্যাপারে সে কখনো চিন্তা করেছে কিনা। কাছাকাছি থাকা জুন রুই ইয়াঝেনকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একজন সহকর্মী এসে ইয়াঝেনকে জানায় যে সিও জু তাকে খুঁজছে। এই সুযোগে অফিসারটি নিঃশব্দে চলে যায়। লিনা পুরো দৃশ্যটি দেখতে পায়। সে গোপনে অফিসারের ছবি তোলে আর তার পরিচয় তদন্ত করার জন্য লোক পাঠায় আর লিনার প্রতিটি পদক্ষেপ জুন রুই দূর থেকে লক্ষ্য করে। জুন রুই বাড়ি ফিরে দেখে ইয়াঝেন তার বাড়িতেই আছে। নির্বতার পর ইয়াঝেন এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর সে জুন রুইয়ের কাঁধে মাথা রেখে বলে যে সে ভেবেছিল অভিনেত্রী হলে তার ভাগ্য বদলে যাবে, কিন্তু ভাগ্য তাকে ছেড়ে যেতে চায়নি।
জুন রুইয়ের মা ছেলের বাড়িতে আসে আর ইয়াঝেনকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে উন্মত্তের মতো তার চুল ধরে তাকে টেনে বের করে দেন। ইয়াঝেন হতাশার দৃষ্টিতে জুন রুইয়ের দিকে তাকিয়ে বলে যে সে এখনও নরকে বাস করছে। পরের দিন রেন জিয়াংয়ের সাথে শেষ দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর রেন জিয়াং ইয়াঝেনকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সে ইয়াঝেনকে বলে যে বহু বছর আগে যখন সে আর অন্য সদস্যরা একটি আইডল গ্রুপ হিসাবে আত্মপ্রকাশ করেছিল, তখন একটি ইভেন্টে যার হোস্ট করার কথা ছিল সেই সদস্য ফ্যানদের দেওয়া একটি কুকি খেয়ে অ্যালার্জির কারণে অসুস্থ হয়ে পড়ে। সে তার পরিবর্তে হোস্ট হিসেবে কাজ করে আর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু সে জানত যে কুকিটিতে বাদাম ছিল যা সদস্যটিকে অসুস্থ করে তুলবে। তবুও সে তাকে থামায়নি। এই বছরগুলোতে যখনই তার কোনো নতুন নাটক প্রচারিত হয়, সেই সদস্য তাকে অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠায়। সে জানে না যে অন্যজন তার মনের কথা জানে কিনা, আর সে আরও জানে না যে সেই মেসেজটি কি আন্তরিক অভিনন্দন নাকি তাকে শাস্তি দেওয়ার একটি উপায়। সে বোঝে যে বার্ষিক সভায় লিনার ইয়াঝেনকে মারধরের ভিডিওটি ইয়াঝেন ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছে, আর উপরে ওঠার জন্য তার উচ্চাকাঙ্ক্ষাও সে বোঝে। তবে সে তবুও ইয়াঝেনকে সতর্ক করে দেয় যে সে যেন একটি সীমা বজায় রাখে আর নিজের মতো করে অভ্যন্তরীণ কষ্ট দ্বারা নির্যাতিত না হয়। এই সময় ইয়াঝেন পুলিশ অফিসারের সাথে দেখা করার একটি আমন্ত্রণমূলক ফোন পায়। অফিসার তাকে হুমকি দেয় যে সে যদি না আসে তবে তার খুনের বিষয়টি ফাঁস করে দেবে। ইয়াঝেন চুক্তি অনুযায়ী নাইট ক্লাবের ভিআইপি রুমে আসে ভিতরে ড্রাগস নেওয়া একদল লোককে দেখে সে ভয় পেয়ে যায়। অফিসারটি আবার ফোন করে বলে যে এটাই হবে তার ভবিষ্যতের পরিণতি। ইয়াঝেন ভয় পেয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে আর রেন জিয়াংকে দেখতে পায়। সে বলে যে কেউ তাকে এখানে আসতে বলেছিল, কিন্তু কে বলেছিল তা বলতে পারে না। রেন জিয়াং তার অসংলগ্নতা দেখে নিশ্চিত হয় যে সে একজন রহস্যময় আর দূরদর্শী নারী যার মনে খারাপ উদ্দেশ্য আছে। একই সময়ে যাই ও পুলিশ অফিসারের তথ্য তদন্ত করার জন্য একটি কাজ পায়। সে কৌশল করে অফিসারের ফোনটি বদলে দেয় আর অফিসারের তথ্য আপলোড করে। এরপর সে শুনতে পায় যে অফিসার আর একজন রিপোর্টার ইয়াঝেনের খুনের খবর ফাঁস করার জন্য হাত মিলিয়েছে। ইয়াঝেন বিপদে আছে বুঝতে পেরে সে সাথে সাথে জুন রুইয়ের সাথে যোগাযোগ করে আর জানতে চায় আসলে কি ঘটছে। জুন রুই তাকে সেই বছরগুলোর ঘটনা জানায়, কিন্তু মিথ্যা বলে যে ইয়াঝেন কাউকে খুন করেনি, বরং সেই অফিসার ইয়াঝেনকে ফাঁসাতে চাইছে। ইয়াঝেনকে একসাথে সাহায্য করার জন্য জুন রুই তাকে ইয়াঝেনের সাথে দেখা করতে নিয়ে যায়। বহু বছর পর দেখা হওয়ায় যাই ও আবেগাপ্লুত হয়ে ইয়াঝেনকে জড়িয়ে ধরে আর অনর্গল কথা বলতে থাকে। ইয়াঝেনকে হাসতে আর মজা করতে দেখে জুন রুইও অজান্তেই হাসে। সে তার জীবনের মধ্যবর্তী সময়ে এটাই চায় যে ইয়াঝেন যেন এইভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। ইয়াঝেন রেন জিয়াংকে ফাঁদে ফেলার তার পরিকল্পনার কথা জাইউকে জানায় আর তাকে ও জুন রুইকে একই সাথে তাকে সাহায্য করতে বলে। ইয়াঝেন চলে যাওয়ার পর জাইউ জুন রুইকে জিজ্ঞেস করে যে সে কেন ইয়াঝেনকে অন্য একজন পুরুষের পিছনে ছুটতে সাহায্য করছে। সে ভেবেছিল জুন রুই আর ইয়াঝেন একে অপরকে ভালোবাসে। জুন রুইয়ের ইয়াঝেনের কথা মনে পড়ে। সে কেবল 1 বছরের জন্য রেন জিয়াংকে বিয়ে করবে আর তার অবস্থান ব্যবহার করে আরও উপরে উঠবে। সে দ্বিধায় ভোগে যে ইয়াঝেনের সিদ্ধান্তকে সমর্থন করা ঠিক কিনা। জাইউ রেন জিয়াংয়ের তথ্য খুঁজে বের করে। রেন জিয়াং ছোটবেলায় বাবা মাকে হারায় আর তার দাদি তাকে বড় করে। দাদি তার একমাত্র অবলম্বন। ইয়াঝেন এটা শুনে ইচ্ছাকৃতভাবে দাদির সাথে দেখা করে। কয়েকবার দেখা হওয়ার পর দাদি তাকে সানন্দে বাড়িতে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু রেন জিয়াং তার দাদির বাড়িতে ইয়াঝেনকে দেখে ধরে নেয় যে সে তার দাদির কাছাকাছি আসার জন্য কৌশল করছে আর তার খারাপ উদ্দেশ্য আছে। তাই রাগে তাকে টেনে বাইরে নিয়ে যায়। ইয়াঝেন বলে যে সে আর দাদি কেবল ঘটনাক্রমে দেখা করেছে, বরং রেন জিয়াংই তার অতীতের অভিজ্ঞতা দ্বারা পীড়িত। দ্বিতীয় ধাপ, রেন জিয়াংয়ের অজান্তেই ইয়াঝেন সেই প্রাক্তন ব্যান্ড সদস্যকে খুঁজে বের করে রেন জিয়াংয়ের সামনে নিয়ে আসে। সদস্যটি রেন জিয়াংকে জানায় যে সে জানত যে রেন জিয়াং তাকে কুকি খেতে বারণ করেনি, আর সে এটাও জানত যে কুকিটিতে বাদাম ছিল। সে কুকিটি খেয়েছিল কারণ সে গান বাজনায় ক্লান্ত হয়ে গিয়েছিল আর আইডল হিসেবে চালিয়ে যেতে পারছিল না। এই বছরগুলোতে সে রেন জিয়াংকে যে মেসেজগুলো পাঠিয়েছে তাতে শুভেচ্ছা ছিল, তবে তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল। এখন সে বিয়ে করে জীবনের আরেকটি পর্যায়ে প্রবেশ করতে চলেছে, তাই সে অতীতকে শেষ করতে চায়। রেন জিয়াং শুনে রেগে তাকে ঘুষি মারে। সদস্যটি রাগ না করে প্রকাশ করে যে সে আজ ইয়াঝেনের অনুরোধে এখানে এসেছে। ইয়াঝেন সত্যি রেন জিয়াং
জিয়াংয়ের জন্য চিন্তিত আর তার মানসিক কষ্ট দূর করার জন্য সব রকম চেষ্টা করছে। রেন জিয়াং সন্দেহ করে যে সে হয়তো ইয়াঝেনকে ভুল বুঝেছে আর নিজেই ইয়াঝেনকে ডিনারের জন্য ডাকে। ইয়াঝেনের পরিকল্পনা খুব মসৃণভাবে এগোচ্ছিল। জুন রুই আর জাই ও কাজ শুরু করে দেয়। তারা সেই পুলিশ অফিসারকে অপহরণ করে যিনি রিপোর্টারের সাথে দেখা করে ইয়াঝেনকে ফাঁস করার প্রস্তুতি নিচ্ছিল। তারা জানতে পারে যে অফিসারের মেয়ের মাদক গ্রহণের ইতিহাস আছে আর এই তথ্য ব্যবহার করে অফিসারকে হুমকি দেয় যে তিনি যেন আর ইয়াঝেনের পিছু না নেন। এরপর রিপোর্টার অফিসারের কাছ থেকে একটি মেসেজ পায় যেখানে বলা হয় যে ইয়াঝেনের বাবা হত্যার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সে লিনাকে ইয়াঝেনকে ফাঁস করার ব্যর্থতার খবর জানায়। লিনা মনে করে যে ইয়াঝেনই প্রথমে অফিসারকে সামাল দিয়েছে। এদিকে জাইউ জানতে পারে যে রিপোর্টারটি লিনার লোক। সে বুঝতে পারে না কেন লিনা ইয়াঝেনকে টার্গেট করছে। জুন রুই সরাসরি লিনার কাছে গিয়ে সব পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তাদের দুজনের দেখা হলে লিনার প্রশ্নের জবাবে জুন রুই জানায় যে সে আর ইয়াঝেন রক্ত সম্পর্কহীন ভাইবোন, কিন্তু লিনা তার চোখে ইয়াঝেনের প্রতি তার ভালোবাসা বুঝতে পারে। জুন রুই তা অস্বীকার করে। এরপর সে দেখে যে দুজন লোক ইয়াঝেনের কাটআউট ছবির দিকে তাকিয়ে অশ্লীল কথা বলছে আর বাজে অঙ্গভঙ্গি করছে। রাগান্বিত হয়ে সে তাদের সাথে ঝামেলা করতে গেলে উল্টো মার খেয়ে মাটিতে পড়ে যায়, নড়তে না পেরে মাটিতে। সুজে থাকা জুন রুইয়ের শৈশব থেকে ইয়াঝেনের সাথে কাটানো সমস্ত মুহূর্ত মনে পড়ে। তার চোখ থেকে দুঃখের অশ্রু গড়িয়ে পড়ে। রেন জিয়াংয়ের সাথে ডিনারে যাওয়ার আগে ইয়াঝেন জাইউয়ের সাথে দেখা করে আর তাকে অনুরোধ করে যেন সে রেন জিয়াংকে যতটা সম্ভব দেরি করিয়ে দেয়। জাইউ তার মোটরসাইকেল দিয়ে রেন জিয়াংয়ের গাড়িতে ধাক্কা মারে আর তারপর রেন জিয়াংয়ের ফোন ধার করার অজুহাতে তার নর্দমায় ফেলে দেয়। রেন জিয়াং যখন সড়ক দুর্ঘটনার ব্যাপারটা সামাল দেয় ততক্ষণে ইয়াঝেনের সাথে তার নির্ধারিত সময়ের 1 ঘন্টা পেরিয়ে গেছে। সে দ্রুত রেস্তোরাঁর দিকে ছুটে যায়। রাস্তায় জ্যাম থাকায় সে গাড়ি থেকে নেমে দৌড়ে যায়। ইয়াঝেন রেস্তোরাঁয় অপেক্ষা করে, অনুমান করে যে রেন জিয়াং প্রায় চলে এসেছে। তারপর নিচে গিয়ে বাইরে অপেক্ষা করে। রেন জিয়াং অবশেষে দৌড়ে রেস্তোরাঁয় পৌঁছায়। দরজায় ইয়াঝেনকে তার জন্য অপেক্ষা করতে দেখে সে বলছে যে রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে আর তার ফোন নর্দমায় পড়ে গিয়েছিল, তাই সে ইয়াঝেনের সাথে যোগাযোগ করতে পারেনি। ইয়াঝেন তাকে দোষ না দিয়ে উল্টো সে ঠান্ডা বোধ করছে কিনা জানতে চায় আর নিজের স্কার্ফ খুলে তাকে পরিয়ে দেয়। আবেগাপ্লুত হয়ে রেন জিয়াং স্বতঃস্ফূর্তভাবে ইয়াঝেনকে কিস করে। তিনি নিশ্চিত হলো যে আর কোনো উপযোগিতা নেই। তখন ইয়াঝেন এবং রেন জিয়াংয়ের ঘনিষ্ঠ মুহূর্তটি অভিনেত্রী লিন আর সাংবাদিকরা গোপনে ছবি তুলে নেয় আর অন্ধকারে লুকিয়ে থাকা যায়ও আরও পরিষ্কারভাবে দুজনের প্রতিটি নড়াচড়া ক্যামেরাবন্দি করে। জুন রুই যখন মাতাল লিনাকে ট্যাক্সিতে তুলে দিচ্ছিল তখন হঠাৎ দেখল সেই সাংবাদিক তাকে ফোন করছে। তিনি লিনার ভান করে ফোনটি ধরল আর জানতে পারল যে সে ইয়াজেন আর রেনজিয়াংয়ের সম্পর্ক ফাঁস করতে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে ইয়াজেনকে ফোন করে সতর্ক করে ইয়াজেন নিজে থেকেই সাংবাদিকের সাথে দেখা করার প্রস্তাব দেন। তিনি প্রলোভন দেখিয়ে তাকে কিনে নেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা রেনজিয়াংয়ের সম্পর্কের এক্সক্লুসিভ খবর পুরোপুরি সাংবাদিককেই দেবে। ঘটনাস্থলে তিনি দুজনের ঘনিষ্ঠ ছবি সহ একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেন আর প্রতিশ্রুতি দেন যে তিনি ভবিষ্যতে আরও উপাদান সরবরাহ করবে। শর্ত হল সে যেন তাদের পিছু নেওয়া বন্ধ করে। এর কিছুক্ষণ পরই ইয়াজেন আর রেনজিয়াংয়ের প্রেমের খবর ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে আর সব বড় মিডিয়া প্রতিযোগিতা করে খবর প্রকাশ করতে শুরু করে। ইয়াজেন, যিনি বিতর্কের কেন্দ্রে ছিল, তিনি বরং তার এজেন্টের গ্রাম্য প্রেমের বিষয়ে উদ্বিগ্ন ছিল। তিনি উদারভাবে তার এজেন্টকে নিজের কার্ড ব্যবহার করে বিউটি সেলুনে গিয়ে সাজসজ্জা করতে দেন। তিনি যত্ন সহকারে তাকে খুব বেশি না পান করার জন্য সতর্ক করে, কারণ একবার মাতাল হলে সত্য কথা বলে দেওয়ার ঝুঁকি থাকে। এই যত্নে আপ্লুত হয়ে এজেন্ট নিজেকে সাজিয়ে দ্রুত ফিরে এলো, কিন্তু তিনি ভাবেননি যে তার ডেটিং সঙ্গী জায়ু ছিল। জায়ু যখন এজেন্ট মাতাল ছিল তখন তাকে প্রলুব্ধ করে বিনোদন জগতের গোপন রহস্য বলতে এজেন্ট উত্তেজিত হয়ে এমন একটি অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে যা একজন অভিনেতাকে ধ্বংস করে দিতে পারে। তিনি একটুও বুঝতে পারেননি যে জায়ু এর মধ্যেই গোপনে ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছিল। খুব শীঘ্রই লিনা একটি ভিডিও পান যেখানে তার এজেন্ট ব্যক্তিগতভাবে ফাঁস করে যে লিনা একবার মাতাল হয়ে গাড়ি চালিয়েছিল আর এজেন্টকে তার হয়ে দোষ নিতে বাধ্য করেছিল। লিনা যখন হতবিহ্বল ছিল, ইয়াজেন তখন লিনার কাছে গেল, তার দুর্দশা দেখে আনন্দিত হলো আর সতর্ক করল যে এটিই তাকে বিরক্ত করার পরিণতি। পরের মুহূর্তেই ভিডিওটি জনসমক্ষে প্রকাশ হয়ে যায়। লিনা
লিনার ফোন মুহূর্তে শত শত অভিশাপপূর্ণ ব্যক্তিগত মেসেজে ভরে যায় যে এজেন্ট এই সর্বনাশ ঘটিয়েছে তিনি দ্রুত ইয়াজেনের কাছে সাহায্য চাইল, কিন্তু ইয়াজেন তাকে এই বলে বরখাস্ত করল যে তার কথা নির্ভরযোগ্য নয় এবং তাকে বিশ্বাস করা যায় না। লিনাকে পুরোপুরি ধ্বংস করার পর ইয়াজেন রেনজিয়াংয়ের সাথে তার সম্পর্কে মনোনিবেশ করে তারা দুজন এত বেশি কাপল কমার্শিয়াল পাচ্ছিল যে তাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে আর তারা জনসমক্ষে নির্দ্বিধায় প্রেম প্রদর্শন করে। পরের দিন ইয়াজেন একটি ইভেন্টে অংশ নিতে শপিং মলে যায় আর অপ্রত্যাশিতভাবে সেখানে আবার কর্মচারী হিসেবে কাজ করা শেনসির মুখোমুখি হন। শেনসি ভাবেননি যে সেই শয়তানের মতো মেয়েটি রাতারাতি এমন একজন বড় তারকা হয়ে যাবে যাকে নাগাল পাওয়া অসম্ভব। ইয়াজেনের উপর প্রতিশোধ নিতে শেনসি অনলাইনে একটি পোস্ট করে যেখানে তিনি অভিযোগ করে যে ইয়াজেন স্কুলে চাঁদাবাজি করত আর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহপাঠীদের মিথ্যা অভিযোগ দিত। জায়ও পোস্টটি দেখার পর সঙ্গে সঙ্গে সেই সময়ের সহপাঠীদের জড়ো করে পাল্টা আক্রমণ করে তারা এই সত্য প্রকাশ করে যে শেনসি গুজব ছড়িয়েছিল আর শেষ পর্যন্ত স্কুল থেকে জোরপূর্বক স্থানান্তরিত হয়েছিল। সমঝমত পাল্টা আক্রমণের কারণে জনমত কেবল ইয়াজেনের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং অনেকেই তার পক্ষ নেয় আর বিশ্বাস করে যে তিনি অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছে। তা সত্ত্বেও ইয়াজেন এই ঘটনায় বিচলিত হন। সেই রাতে তার হঠাৎ তীব্র জ্বর হয় আর তিনি দুঃস্বপ্ন দেখতে থাকে। যেহেতু রেনজিয়াং বাইরে কাজ করছিল তাই তিনি তার দাদিকে তাকে দেখাশোনা করতে অনুরোধ করে দাদি যত্ন করে তাকে খাইয়ে দেন এবং আলতো করে কোলে নিয়ে ঘুম পাড়ান। বৃদ্ধ মহিলা বিশ্বাস করত যে ইয়াজেন একটি ভালো মেয়ে, এমনকি যদি সে সত্যিই সেই কাজগুলি করে থাকে তবে তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। আগে কখনো কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে এমন উষ্ণ যত্ন না পাওয়ায় ইয়াজেন গভীরভাবে প্রভাবিত হন। তিনি নিজে থেকেই তার ঘরের দরজা পাসওয়ার্ড দাদিকে জানিয়ে দেন যাতে তিনি ভবিষ্যতে যে কোনো সময় তার সাথে দেখা করতে আসতে পারে। ঘটনাটি সবেমাত্র শান্ত হয় ইয়াজেন একটি মন ধীরে অপ্রত্যাশিতভাবে সেই ক্যাফে মালিকের সাথে দেখা করে যিনি জেল থেকে মুক্তি পেয়েছে। মালিক তার প্রত্যাশা মতো চিৎকার করে তার সাথে হিসাব মেটাতে আসেননি, বরং শান্তভাবে জিজ্ঞাসা করল যে তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন কিনা। তারা যখন কথা বলছিল তখন দাদি আর রেনজিয়াংয়ের ছোট ভাই যারা একই মন্দিরে এসেছিল হেঁটে আসে। দাদি ক্যাফে মালিকের সাথে পরিচিতের মতো কুশল বিনিময় করে। ইয়াজেন তখন জানতে পারে যে দাদি যখন কারাগারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত তখন মালিকের সাথে তার পরিচয় হয়েছিল। ইয়াজেন ভয়ে পেয়ে ছিলেন যে মালিক দাদির সামনে তার অতীত প্রকাশ করে দেবে, তাই তিনি দ্রুত কথা বলা শুরু করল আর বলল যে তিনি একসময় মালিকের ক্যাফেতে পার্ট টাইম কাজ করত। মন্দির থেকে বেরিয়ে আসার পর ইয়াজেন সঙ্গে সঙ্গে জায়োয়ের কাছে যান আর তাকে গোপনে মালিকের গতিবিধি পর্যবেক্ষণ করার নির্দেশ দেন। অন্যদিকে জুন রুইয়ের নতুন বই ডংমিয়ান শীঘ্রই সিনেমাতে রূপান্তরিত হতে চলেছে। মিডিয়া রিপোর্ট করেছে যে সাংবাদিকরা জুন রুই আর লিনাকে একসাথে ডেট করতে দেখেছে। অনুমান করছে যে লিনা সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারে, কিন্তু জুন রুই দীর্ঘকাল ধরে চাংজিন এন্টারটেইনমেন্টের বিনিয়োগকারী এবং ইয়াজেনের পিছনের অদৃশ্য পৃষ্ঠপোষক। তিনি সরাসরি প্রতিনিধি সুকে শর্ত দেন ডংমিয়ান এর প্রধান নারী চরিত্র অবশ্যই ইয়াজেন হতে হবে। রেনজিয়াং যখন জানতে পারল যে ডংমিয়ান এর লেখক বিশেষভাবে ইয়াজেনকে অভিনয়ের জন্য বেছে নিয়েছে আর সেই ব্যক্তি কোম্পানির পৃষ্ঠপোষক, তখন তিনি ইয়াজেনকে অতিরিক্ত পরিশ্রম না করার সাবধানে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। সেই রাতে ইয়াজেন জুন রুইয়ের কাছে যান আর তাকে সুপ্রতিনিধিকে অর্থ দিয়ে হুমকি দেওয়ার জন্য তিরস্কার করে। তিনি আরও বলে যে রেনজিয়াংকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজিত করা উচিত হয়নি, যাতে ইয়াজেন বাধ্য হয়ে তার কাছে আসে। জুন রুই আলোচনা ঘুরিয়ে দেন আর ইয়াজেনকে জিজ্ঞাসা করে 1 বছরের চুক্তি শেষ হয়েছে কিন্তু তিনি এখনও রেনজিয়াংয়ের পাশে রয়েছে, এর মানে কি তিনি রেনজিয়াংয়ের প্রেমে পড়েছে? ইয়াজেন দুর্বল হতে নারাজ হয়ে পাল্টা প্রশ্ন করে জুন রুই লিনা তাকে ফাঁসানোর কথা জানার পরেও কেন লিনার এত কাছাকাছি হচ্ছে। জুন রুই বলে যে লিনা ইয়াজেনের জন্য বিপজ্জনক, তাই তিনি উদ্দেশ্যমূলকভাবে তাকে তার পাশে আটকে রেখেছে। এরপর জুন রুই ধীরে ধীরে ইয়াজেনের দিকে এগিয়ে যান। তাদের দুজনের দূরত্ব কমতে থাকে, তাদের শ্বাস প্রশ্বাস প্রায় মিশে যাচ্ছিল। ঠিক তখনই লিনা হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং হুমকি দেন যে তিনি রেনজিয়াংয়ের কাছে গিয়ে ইয়াজেনের জুন রুইয়ের বাড়িতে গভীর রাতে উপস্থিতির কথা ফাঁস করবে। ইয়াজেন এতে কোনো ভ্রুক্ষেপ না করে চলে যেতে উদ্যত হন। জুন রুই ততক্ষণে গোলমাল পাকানোর চেষ্টায় থাকা লিনাকে শক্ত করে ধরে ফেলে। পরের দিন ছিল ইয়াজেন
ইয়াজেনের জন্মদিন। রেনজিয়াং সাবধানে একটি রোমান্টিক ডেটের আয়োজন করে। তিনি যখন আংটি বের করে ইয়াজেনকে প্রস্তাব দিতে যাচ্ছিল, তখন লিনা হঠাৎ জুন রুইকে নিয়ে সেখানে এসে উপস্থিত হন আর প্রকাশ্যে ফাঁস করে দেন যে ইয়াজেন আগের রাতে জুন রুইয়ের বাড়িতে ছিল। ভালো পরিবেশটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। রেনজিয়াং রাগে ঘুরে গিয়ে বারান্দায় তাজা বাতাসের জন্য চলে যান। ইয়াজেন তার পিছু নিয়ে বলে যে তিনি জুন রুই রক্ত সম্পর্কহীন ভাইবোন ছিল আর তাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। কথা শেষ করার পরই রেনজিয়াং তার ছোট ভাইজের ফোন পান। ফোন রাখার পর তিনি ইয়াজেনকে বলে যে দাদি গত বছর হারানো ডায়েরি খুঁজে পেয়েছে। দাদি মূলত ইয়াজেনের বাড়িতে গিয়েছিল তাকে জন্মদিনের খাবার তৈরি করে দিতে, কিন্তু এখন বাড়ি ফেরার পর থেকে তিনি কিছু খাচ্ছে না বা পান করছেন না আর খুব মন খারাপ করে আছে। ছোট ভাই বাইরে গেছে আর রেনজিয়াং এর কাজ থাকায় তিনি ইয়াজেনকে অনুরোধ করে আগে বাড়িতে গিয়ে দাদিকে দেখাশোনা করার জন্য। ইয়াজেন এই কথা শুনে হতবাক হয়ে যান। রেনজিয়াং এর কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে তিনি জায়োয়ের মোটর সাইকেল চড়ে দ্রুত দাদির বাড়ির দিকে ছুটে যান। দরজা ঠেলে তিনি দেখল দাদি চুপচাপ সোফায় বসে আছে আর তার সামনে সেই ডায়েরিটি রাখা। আসলে ইয়াজেনের বাড়িতে রান্না করার সময় দাদির হাত অসাবধানতাবশত কেটে গিয়েছিল। তিনি ক্যাবিনেটে ওষুধ খুঁজতে গিয়ে অপ্রত্যাশিতভাবে এই ডায়েরিটি খুঁজে পান যা ইয়াজেন লুকিয়ে রেখেছিল। জায়ো নির্দেশ অনুযায়ী দরজার বাইরে অপেক্ষা করছিল। জুন রুইও কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছান। কিছুক্ষণ পরেই তারা দুজন হঠাৎ ঘরের ভেতর থেকে একটি প্রচণ্ড জোরের শব্দ শুনতে পান। তারা দ্রুত ভেতরে ছুটে যান দেখতে, কিন্তু দেখে দাদি সিডির নিচে পড়ে গেছে আর ইয়াজেন সিডির উপরে দাঁড়িয়ে আছে। দাদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুঃখজনকভাবে তাকে বাঁচানো যায়নি। রেনজিয়াং দাদির সাথে শেষবার দেখা করার সুযোগ হারায়। পুলিশ দাদির মৃত্যুর কারণ তদন্ত শুরু করে। ইয়াজেন শান্তভাবে বলে যে দাদি সেই সময়ে একটি পথ বিড়ালকে খাওয়াতে উঠেছিল। হঠাৎ মাথা ঘোরা শুরু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে ফেলে এবং অসাবধানতাবশত সিডি থেকে পড়ে যান। দাদির শেষকৃত্যে ক্যাফে মালিক অপ্রত্যাশিতভাবে উপস্থিত হন। এর আগে রেনজিয়াং এর ছোট ভাই মন্দিরে মালিককে দেখেছিল আর শুনেছিলেন যে তিনি জেলে ছিল, তাই তিনি ইন্টারনেটে মালিকের সাথে সম্পর্কিত খুনের ঘটনাটি অনুসন্ধান করে সংবাদে লেখা ছিল যে ঘটনাটি ক্যাফেতে কাজ করা একজন পার্ট টাইম ছাত্রীর সাথে সম্পর্কিত। ছোট ভাই নিজেকে আর সামলাতে না পেরে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে এই ঘটনার সাথে জড়িত পার্ট টাইম ছাত্রীটি কি ইয়াজেন, যিনি একসময় তার দোকানে কাজ করত। মালিক মাথা নেড়ে বলে যে এই ঘটনার সাথে ইয়াজেনের কোনো সম্পর্ক নেই, তিনি কেবল ভুক্তভোগীর পরিবারের সদস্য। বাইরের গুজব সবই ভিত্তিহীন। অন্ধকারে লুকিয়ে থাকা ইয়াজেন এই কথাগুলো শুনে পড়ে মালিকের কাছে যান আর কেবল জিজ্ঞাসা করে কেন তিনি তাকে রক্ষা করছে। মালিক স্বীকার করে যে জেলে তার প্রথম বছরে তিনি সত্যি ইয়াজেনের উপর খুব রাগ করেছিল আর অসংখ্যবার কিভাবে প্রতিশোধ নেওয়া যায় তার পরিকল্পনা করেছিল, কিন্তু পরে তিনি ধীরে ধীরে বুঝতে পারে যে যদি ইয়াজেনের জীবনে একজন ভালো প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাকে পথ দেখানোর জন্য থাকত, তাহলে সে কখনোই এই পর্যায়ে পৌঁছাত না। শেষকৃত্য শেষ হওয়ার পর একজন প্রতিবেশী গোপনে রেনজিয়াংকে বলে যে দাদির মারা যাওয়ার দিন তিনি একজন যুবতীকে দাদির বাড়িতে ঢুকতে দেখে। এর কিছুক্ষণ পরেই দাদির কান্নার শব্দ শোনা যায়। তিনি আরও দেখে যে দাদি সেই মেয়েটির বুকে আঘাত করছে আর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে কেন সে তাকে মিথ্যা বলেছিল। প্রতিবেশী আরও যোগ করে যে উপরের ফ্লোরের বাসিন্দা একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে যা হয়তো সেই সময়ের পরিস্থিতি স্পষ্ট করতে পারে। কিন্তু রেনজিয়াং যখন উপরের ফ্লোরের প্রতিবেশীর কাছে যান তখন তিনি জানতে পারে যে সিসিটিভি ভিডিওটি পুলিশ নিয়ে গেছে। আসলে ভিডিওটি যিনি নিয়েছিল তিনি ছিলেন রেনজিয়াং এর ছোট ভাই। তিনি সিসিটিভি ভিডিও সহ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি জুন রুইয়ের কাছে হস্তান্তর করে আর জুন রুইকে কঠিনভাবে এক ঘুষি মারে। ছোট ভাই দৃঢ়ভাবে বিশ্বাস করত যে দাদির মৃত্যু ইয়াজেনের কাজ নয়, আরও তিনি অভিযোগ করেন যে জুন রুই কখনোই ইয়াজেনকে বিশ্বাস করতে রাজি নন। জুন রুইয়ের মনে মিশ্র অনুভূতি কাজ করছিল। তিনি একদিকে এমন কিছু দেখতে ভয় পাচ্ছিল যা তিনি দেখতে চান না, আবার অন্যদিকে সত্যকে উপেক্ষা করতেও পারছিল না। এই দ্বন্দ্বে পড়ে তিনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি খুলতে দেরি করে আর শেষ পর্যন্ত নেশাগ্রস্ত হয়ে পড়ে। লিনা তাকে টেনে নিয়ে বাড়িতে ফেরে। দাদির মৃত্যু রেনজিয়াং এর উপর গভীর আঘাত হানে। তিনি ভেঙে পড়েন আর এমনকি অবসর নেওয়ার কথাও ভাবে। তিনি কেবল দ্রুত ইয়াজেনকে বিয়ে করে শান্তিতে জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু ইয়াজেন তাকে অভিযুক্ত করে যে আংটি কেনার ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় তিনি সদ্য পরিচিত বিখ্যাত পরিচালকের কাছ থেকে বকা খায়। এরপর তিনি নির্মম
নরমভাবে ব্রেকআপের প্রস্তাব দেন, রেনজিয়াং এটি বিশ্বাস করতে পারছিল না আর অনুভব করে যে ইয়াজেন রাতারাতি অন্য মানুষে পরিণত হয়েছে। তিনি তাকে না যাওয়ার জন্য করুণভাবে অনুরোধ করে, কিন্তু ইয়াজেন আরও একটি মারাত্মক আঘাত দেন। তিনি স্বীকার করে যে দাদির ডায়েরিটি তিনিই চুরি করেছিল। প্রথমে তিনি এটি করেছিল কারণ তিনি দাদিকে খুশি করতে চেয়েছিল, যাতে তিনি নির্বিঘ্নে রেনজিয়াংয়ের সাথে ডেট করতে পারে। রেনজিয়াং পুরোপুরি ভেঙে পড়ে আর জিজ্ঞাসা করেন যে তিনি দাদির সাথে কি করেছে। ইয়াজেন হালকাভাবে উত্তর দেন যে তিনি কেবল দাদিকে সত্য বলেছিল। চলে যাওয়ার আগে তিনি সাংবাদিককে তাদের ব্রেকআপের খবর প্রকাশ করতে বলে, কারণ হিসেবে দেখান যে তারা দুজনেই খুব ব্যস্ত আর তাদের পথ আলাদা হয়ে গেছে। ইয়াজেন গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে বুঝতে পারে যে কেউ তাকে অনুসরণ করছে। এই সংকটময় মুহূর্তে জায়ো মোটর সাইকেল নিয়ে এসে অনুসরণকারীকে থামান। ইয়াজেন সফলভাবে পালিয়ে যান, কিন্তু জায়ো ততটা ভাগ্যবান ছিল না। একদল কালো পোশাকের লোক তাকে ঘিরে ধরে আর মারধরের ফলে তার মাথা ফেটে রক্তপাত হয়। ইয়াজেনের নির্দেশ অনুযায়ী সাংবাদিক আনুষ্ঠানিকভাবে তাদের ব্রেকআপের খবর প্রকাশ করে। প্রায় একই সময়ে প্রতিনিধি সু একটি খবর পান রেনজিয়াং হতাশ হয়ে বাড়িতে আত্মহত্যা করেছে। জুন রুই ইয়াজেনের কাছে যান আর তাকে রেনজিয়াংয়ের মৃত্যুর জন্য অভিযুক্ত করেন। আজেন এতে কোনো গুরুত্ব দেন না, কেবল বলে যে তিনি শুধু ব্রেকআপের প্রস্তাব দিয়েছিল আর রেনজিয়াং নিজেই পরিস্থিতি সামলাতে পারেননি। তিনি জুন রুইকে বলে যেন তার কাছ থেকে কোনো মানবিক প্রত্যাশা না রাখে। এরপর তিনি কথা ঘুরিয়ে বলে যে জুন রুইয়েরও তাকে অভিযুক্ত করার কোনো অধিকার নেই। তিনি বলে যখন তিনি জুন রুইয়ের মায়ের দ্বারা বাথটাবে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন জায়ো হলে অবশ্যই দ্বিধা না করে তাকে বাঁচাতো, কিন্তু জুন রুই কেবল নীরব দর্শক ছিল। ইয়াজেন এই ঘটনাটি আবার উল্লেখ করে জুন রুইয়ের মনে অপরাধবোধ জাগাতে এরপর তিনি জুন রুইয়ের কোলে ঝাঁপিয়ে পড়ে আবেগতাড়িতভাবে বলে যে জুন রুই যাই করুন না কেন তিনি তাকে দোষ দেবে না। রেনজিয়াংয়ের মৃত্যুর পর ভক্তরা মনে করে যে ইয়াজেন ব্রেকআপের প্রস্তাব দিয়ে পরোক্ষভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারা দলবদ্ধ হয়ে ইয়াজেনকে আক্রমণ করে। এই সংকটময় মুহূর্তে সেনসি হঠাৎ উপস্থিত হন এবং ইয়াজেনকে পালাতে সাহায্য করে। চলে যাওয়ার সময় তিনি ইয়াজেনের জ্যাকেট আর দামি ব্যাগটি নিয়ে যান। এতে তাদের দুজনের মধ্যকার পুরনো হিসাব মিটে যায়। প্রতিনিধি সু রেনজিয়াংকে নিজের ছোট ভাইজের মতো দেখত। রেনজিয়াংয়ের প্রতিশোধ নিতে তিনি একসময় ইয়াজেন দ্বারা কিনে নেওয়া সাংবাদিককে খুঁজে বের করে আর প্রচুর অর্থ খরচ করে তাকে ইয়াজেনের বাবার মৃত্যুর কারণ পুনরায় তদন্ত করতে বলে। তিনি চান যে খবরটি যত দ্রুত সম্ভব ফাঁস করা হোক। তিনি ইয়াজেনের জনসম্মুখে ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করে তাকে কঠিনভাবে নিচে নামিয়ে আনতে চান। এর মধ্যেই জুন রুইয়ের মা হঠাৎ ইয়াজেনের কাছে আসে। তিনি নতজানু হয়ে তার কাছে ক্ষমা চান আর বলে যে ইয়াজেন তাকে ক্ষমা করুন বা না করুন, জুন রুইকে অবশ্যই জানতে হবে যে তিনি ক্ষমা চাওয়ার কাজটি করেছে। তিনি আশা করে এর মাধ্যমে তিনি ছেলের সাথে সম্পর্ক ভালো করতে পারবে। ইয়াজেনের আবেগ মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে আর অভিযোগ করেন যে দাদির মৃত্যুর সেই মুহূর্তে তার সবচেয়ে বেশি ঘৃণা করার মানুষটি হল জুন রুইয়ের মা। তিনি বলেন যে সেই সময়ে তিনি দাদির সামনে নতজানু হয়ে অনুশোচনা করেছিল। তিনি স্বীকার করে যে ডায়েরি চুরি করেছিল রেনজিয়াংয়ের কাছাকাছি হওয়ার জন্য, কিন্তু পরে তিনি সত্যিই রেনজিয়াংকে ভালোবেসে ফেলে আর আন্তরিকভাবে চেয়েছিলেন যে দাদি তাকে মেনে নিক। দাদি অবশেষে তাকে আলিঙ্গন করে আর ক্ষমা করে দেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে তিনি এটি গোপন রাখবে এবং কাউকে বলবে না। ঠিক তখনই বাইরে থেকে একটি পথ বিড়ালের ডাক শোনা যায়। দাদি তাকে খাওয়াতে উঠে যান। ইয়াজেনও তার সাথে বাইরে যান আর দেখেন দাদি হাত নেড়ে তাকে বিড়াল দেখতে ডাকছে, কিন্তু ইয়াজেন দাদির কাছে পৌঁছানোর আগেই দাদি হঠাৎ মাথা ঘোরা অনুভব করে আর সরাসরি সিঁড়ি থেকে পড়ে যান। তিনি হাত দিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ান, কিন্তু শেষ পর্যন্ত এক ধাপ পিছিয়ে পড়ে। ইয়াজেনের মনে তীব্র ঘৃণা জন্মায়। তিনি ভাবে যদি অতীতের ঘটনাগুলি তাকে ডায়েরি চুরি করার জন্য এতটা চতুর হতে বাধ্য না করত, তাহলে আজকের এই ট্র্যাজেডি ঘটত না। তাই তিনি কখনোই জুন রুইয়ের মাকে ক্ষমা করবে না। অন্যদিকে জুন রুই অবশেষে সাহস করে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি খোলে। সিসিটিভি ভিডিওটি পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে তুলে ধরে। তিনি পর্দায় ইয়াজেনের অসহায়ত্ব আর অনুশোচনা দেখে বুঝতে পারে যে তিনি তাকে ভুল বুঝেছিল। তিনি মুহূর্তেই কষ্টে ভেঙে পড়ে আর তীব্র অনুশোচনায় ভুগতে থাকে। চ্যাংজিন এন্টারটেইনমেন্ট একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ইয়াজেনের সঙ্গে একচেটিয়া চুক্তি বাতিলের ঘোষণা দেয় আর তাকে আনুষ্ঠানিকভাবে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ইয়াজেন ক্ষোভে ফেটে পড়ে। প্রতিনিধি সু এর কাছে
কাছে যান আর জানতে চান কেন তিনি তার সাথে এমনটা করছেন। প্রতিনিধি সু রেন জিয়াংয়ের মৃত্যুর সমস্ত দায় ইয়া জেনের উপর চাপিয়ে দেন আর প্রথম দিকে তাকে হত্যার অভিযোগ থেকে মুক্ত হতে সাহায্য করার আর কোম্পানিতে তাকে নিয়োগ করার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করে প্রতিনিধি সু ঘোষণা করে যে এখন থেকে তিনি অতীতের সেই খুনের মামলা ব্যবহার করে তাকে আবার সেই নোংরা নর্দমায় ঠেলে দেবে যেখান থেকে সে এসেছিল। ইয়া জেন প্রতিনিধি সুকে এত কঠিন না হওয়ার জন্য অনুরোধ করে প্রতিনিধি সু তার উপর আরও চাপ সৃষ্টি করে হুমকি দেন যে সে উপর থেকে লাফ দিলেই কেবল তিনি তাকে ক্ষমা করবে। এই দেখে ইয়া জেনও আর চুপ থাকে না আর কঠোরভাবে জবাব দেন যে রেন জিয়াংয়ের মন আগেই ভেঙে গিয়েছিল। প্রতিনিধি সু রেন জিয়াংকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের জন্য ইচ্ছাকৃতভাবে এটি দেখেও না দেখার ভান করেছে। রেন জিয়াং তার সাথে 1 বছর সময় প্রতিনিধি সুয়ের সাথে কাটানো 10 বছরের চেয়েও বেশি স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে। প্রতিনিধি সুকে জবাব দিয়ে ইয়া জেন ক্ষুব্ধ হয়ে চলে যান। ঠিক যখন তিনি অস্থির বোধ করছিল তখন জুন রুইয়ের মা হঠাৎ ফোন করে জানতে চান তিনি তার হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার কথা জুন রুইকে বলেছে কিনা। জুন রুইয়ের মা প্রকাশ করে যে তিনি অসুস্থ আর তার দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, তাই তার সঙ্গে দ্রুত যোগাযোগ করা দরকার। ইয়া জেন ফোনটি স্পিকারে দেন যাতে জুন রুই তার মায়ের কথা সরাসরি শুনতে পান আর তার মায়ের করুণ চেষ্টার আসল উদ্দেশ্য যা আন্তরিক অনুশোচনা নয় তা দেখতে পান। জুন রুই শেষ পর্যন্ত তার মাকে কিডনি দান করতে রাজি হন আর তার সমস্ত ডোন পরিশোধ করতেও ইচ্ছুক হন, তবে একটি শর্তে তার মা যেন ভবিষ্যতে আর কখনো ইয়া জেন আর তার দাদুকে বিরক্ত না করে আর তাদের জীবনে হস্তক্ষেপ না করে। অপারেশনের আগে জুন রুই ইয়া জেনকে ফোন করে সতর্ক করে দেন যে এই সময়ে যখন তিনি তার পাশে থাকতে পারবে না তখন যেন সে নিজের ভালোভাবে খেয়াল রাখে। ইয়া জেনের সবচেয়ে বড় চিন্তা ছিল প্রতিনিধি সু। তিনি জানতেন যে প্রতিনিধি সুয়ের তার প্রতি ঘৃণা অনেক গভীর আর তাদের মধ্যে দ্বন্দ্ব এখন এক অচলাবস্থায় পৌঁছেছে। এই অচলাবস্থা কাটানোর জন্য একজনকে পুরোপুরি অদৃশ্য হতে হবে, কিন্তু তিনি কখনো ভাবেননি যে পরিস্থিতি হঠাৎ মোড় নেবে। পুলিশ একটি অভিযোগ পায় যে চ্যাংজিন এন্টারটেইনমেন্টে অবৈধ কার্যকলাপ যেমন তহবিল তছরূপ আর কর ফাঁকি ছিল আর কোম্পানির অভ্যন্তরে একটি তালাবদ্ধ সংরক্ষণাগার ছিল যা দিয়ে তারা তাদের অধীনস্থ অভিনেতাদের হুমকি দিত আর ব্ল্যাকমেইল করত। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে আর ঘটনাস্থল থেকে প্রতিনিধি সুকে গ্রেপ্তার করে। এই খবর শুনে ইয়া জেন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার মনের ভার দূর হয় আর তিনি পুরোপুরি স্বস্তি পান। এর কিছুক্ষণ পরেই তিনি ডিও এন্টারটেইনমেন্ট কোম্পানির কাছ থেকে একটি ফোন পান। তারা তার সাথে চুক্তি করার আগ্রহ প্রকাশ করে। ইয়া জেন দেখা করার জন্য এন্টারটেইনমেন্ট কোম্পানিতে যান। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে তিনি কোম্পানির প্রতিনিধি ওয়েন দাওহেকে চেনেন কিনা, কারণ দাওহে নিজেই ব্যক্তিগতভাবে তাকে চুক্তিবদ্ধ করার অনুরোধ করেছিল আর এর আগেই তিনি ইন্টারনেটে তার সম্পর্কে নেতিবাচক খবরগুলি সরিয়ে দিতে সাহায্য করেছিল। ইয়া জেন দাওহের সাথে দেখা করতে যান। তিনি আগেই অনুমান করেছিল যে সুয়ের গ্রেপ্তার দাওহের কাজ ছিল আর তিনি সরাসরি দাওহেকে জিজ্ঞাসা করে যে তিনি তাকে কেন সাহায্য করতে চান, বিশেষ করে যখন তিনি বর্তমানে জনমতের কেন্দ্রে আর তার বদনাম রয়েছে। দাওহে বলেন যে তিনি তার পটভূমি তদন্ত করেছে আর তার শৈশবের দুর্দশার জন্য গভীরভাবে সংবেদনা প্রকাশ করে আর তিনি তার রক্ষক হতে চান। তিনি স্বীকার করে যে প্রতিনিধি সুয়ের বিষয়টি ছিল শুধুমাত্র প্রথম ধাপ আর পরবর্তীতে তার জন্য তার আরও পরিকল্পনা আছে, তবে আপাতত তিনি সেগুলো প্রকাশ করতে পারছে না। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেতে চলা জুন রুই জাইউয়ের কাছ থেকে একটি ফোন পান। জাইউ বলে যে তার কাছে গুরুত্বপূর্ণ কিছু বলার আছে আর তাকে তার অফিসে যেতে বলে। এই সময়ে জাইউ ইয়া জেনকে অনুসরণ করে আহত করা সেই ব্যক্তিদের তদন্ত করছিল। তিনি জানতে পারে যে অপরাধীরা নকল লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়ি চালাচ্ছিল আর তাদের প্রকৃত পরিচয় এখনও নিশ্চিত করতে পারেননি। তিনি যেটা বুঝতে পারেননি তা হলো তার অফিস ডেস্কের নিচে আগেই একটি গুপ্তচর যন্ত্র বসানো হয়েছে আর তার প্রতিটি কথা স্পষ্টভাবে দাওহের কানে পৌঁছাচ্ছিল। দাওহে ইয়া জেনের অতীত কলঙ্ক মুছে ফেলার জন্য বদ্ধপরিকর ছিল। তিনি তার অধীনস্থদের নির্দেশ দেন আপাতত অস্ত্রোপচার পরবর্তী জুন রুইকে অগ্রাহ্য করে জাইউকে একটি লুকানো বিপদ হিসেবে আগে সরিয়ে দিতে। জাইউ আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে জুন রুইকে তার হাত আর পেটের ক্ষত চিহ্ন দেখান আর বলে যে কেউ ইয়া জেনকে ইচ্ছাকৃতভাবে অনুসরণ করেছে আর তাকে গুরুতরভাবে আহত করেছে। তিনি সন্দেহ করে যে অপরাধীর উদ্দেশ্য খারাপ আর তাদের উদ্দেশ্য মোটেও সাধারণ নয়। তারা যখন ইয়া জেনকে গোপনে
কে লক্ষ্য করছে তা বিশ্লেষণ করছিল, তখন তারা খেয়াল করেনি যে কেউ নিঃশব্দে অফিসের দরজা বাইরে থেকে তালা মেরে দিয়েছে আর চুপি চুপি ভেতরে গ্যাস ছাড়ছে। জাই-উ প্রথম গ্যাসের গন্ধ পান, উঠে গিয়ে দেখতে পান আর অবাক হন যে দরজা বাইরে থেকে তালা মারা হয়েছে আর দরজার বাইরের আগুন ক্রমাগত ভেতরের দিকে ছড়িয়ে পড়ছে। এই জরুরি পরিস্থিতিতে তিনি কাছাকাছি একটি চেয়ার তুলে নিয়ে কাচের দরজাটি সজোরে ভাঙার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এতেই গ্যাস ক্যানটি বিস্ফোরিত হয়। সাথে সাথে এক বিশাল আগুন পুরো ঘরটিকে গ্রাস করে নেয়। ভাগ্যক্রমে বিস্ফোরণের মুহূর্তে জাই-উ আর জুন-রুই দ্রুত বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তারা কেউই আহত হননি। ইয়া-জেনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তারা বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। এই সময়ে ইয়া-জেন এইমাত্র ডিও এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করে আর দাও-হে তার সম্পূর্ণ পরিকল্পনা তার কাছে প্রকাশ করে। তিনি ইয়া-জেনকে একজন বিখ্যাত পরিচালকের নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যবস্থা করবে, যা তাকে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশে সাহায্য করবে আর একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কারের জন্য প্রতিযোগিতায় সহায়তা করবে। ইয়া-জেন দাও-হের দেওয়া বাগদানের আংটি গ্রহণ করে আর তার বিয়ের প্রস্তাবে রাজি হন। ঠিক তখনই জুন-রুই হঠাৎ তার দাদার সেক্রেটারির কাছ থেকে একটি জরুরি ফোন পান। জানতে পারে যে তার দাদা গুরুতর অসুস্থ। তিনি জাই-উকে নির্দেশ দেন ইয়া-জেনকে খুঁজে বের করতে আর যে কোনো মূল্যে তার নিরাপত্তা নিশ্চিত করতে, আর তারপর তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান। দুঃখের বিষয়, তিনি তার দাদুকে শেষবারের মতো দেখতে পাননি। তার দাদা ইতিমধ্যে মারা গেছে। জুন-রুইয়ের মা অন্ত্যেষ্টিক্রিয়ায় আসে আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে তার দাদার সম্পত্তিতে তার কোনো অংশ আছে কিনা। যখন তিনি জানতে পারল যে তিনি এক পয়সাও পাননি, তখন তিনি সাথে সাথে মেঝেতে গড়াগড়ি দিতে শুরু করে আর দাদুকে অভিশাপ দেন। তার মানসিক উত্তেজনার মধ্যে তিনি ভুল করে জুন-রুইয়ের আসল পরিচয় প্রকাশ করে ফেলে। জুন-রুই যেন অবাক হন। তিনি কখনো ভাবেননি যে তিনি যাকে তার দাদা সব সময় আদর করেছে সে আসলে এই পরিবারের একজন অবৈধ সন্তান আর তাদের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। তার মা এটি দেখে তাকে আরও বেশি গালাগাল করে, তাকে বোকা বলে ডাকে আর প্রকাশ করে যে ইয়া-জেন সেই শয়তান ছোটবেলা থেকেই এই গোপন কথা জানত আর সেই একমাত্র যে এতদিন অন্ধকারে ছিল। জুন-রুই তখন বুঝতে পারল যে তার মা ইয়া-জেনকে হয়রানি করে বাড়ি থেকে বের করে দিয়েছিল কারণ তিনি ভয় পেয়েছিল ইয়া-জেন এই গোপন কথা ফাঁস করে দেবে। তিনি অনুশোচনায় ভরে গেল, বিশ্বাস করল যে তার কারণেই ইয়া-জেনের দুর্ভোগ হয়েছে আর একই সাথে তিনি ইয়া-জেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করে যে সে তাকে সত্য বলেনি। ইয়া-জেন অবশ্যই অস্বাভাবিকভাবে শান্ত ছিল। তিনি বলে যে তিনি তার ভালোর জন্যই এমনটি করেছে। যদি গোপন কথাটি আগে প্রকাশ হয়ে যেত তবে সে জুন-রুইয়ের পরিচয় ধরে রাখতে পারত না আর স্বস্তির সাথে তার দাদার ধনী জীবন উপভোগ করতে পারত না। কিন্তু জুন-রুই বলে যে তিনি তার বর্তমান সবকিছু ছেড়ে দিতেও প্রস্তুত যদি তিনি আগে জানতে পারত যে তিনি পরোক্ষভাবে ইয়া-জেনের দুঃখজনক ভাগ্যের কারণ, তবে তিনি ইয়া-জেনের সমস্ত কষ্ট নিজে বহন করতে রাজি ছিল। ইয়া-জেন যা স্থির হয়ে গেছে সেই অতীত নিয়ে আর ভাবতে চাননি আর শীঘ্রই তিনি দাও-হেকে বিয়ে করে আর দাও-হের বিলাসবহুল ভিলায় চলে যান। একজন স্টার আর ধনকুবেরের মধ্যে এই বিয়ে মুহূর্তের মধ্যে জনমতকে উত্তেজিত করে তোলে। ইয়া-জেন সাথে সাথেই জনসাধারণের ঈর্ষার পাত্র হয়ে ওঠে। ইয়া-জেন ভিলা পরিদর্শনের সময় দেখতে পান যে তৃতীয় তলার পড়ার ঘরটি তালাবদ্ধ ছিল। তিনি ঘুরে দেখার অজুহাতে তত্ত্বাবধায়ককে তালা খুলতে বলে। তত্ত্বাবধায়ক তাকে জানান যে তৃতীয় তলার পড়ার ঘরে শুধু দাও-হেরই প্রবেশাধিকার আছে। ইয়া-জেন তো দূর, দাও-হের প্রাক্তন স্ত্রীও কখনো সেখানে প্রবেশ করেনি। ইয়া-জেন এই ঘরটি সম্পর্কে খুব কৌতূহলী ছিল। তিনি স্ক্রিপ্ট পড়ার জন্য একটি শান্ত জায়গা খোঁজার কথা বলে মিথ্যা বলে আর আশা করে যে দাও-হে তাকে পড়ার ঘরে ঢোকার অনুমতি দেবে। দাও-হে কৌশলে এড়িয়ে গিয়ে বলে যে তিনি তার সাথে স্ক্রিপ্ট অনুশীলন করতে পারে আর পড়ার ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ইয়া-জেন স্ক্রিপ্টটি দাও-হের হাতে তুলে দেন, তাকে অনুশীলনে সাহায্য করতে বলে আর বলে যে দাও-হে যে চরিত্রে অভিনয় করছে সে হলো প্রধান চরিত্রকে হত্যা করার পিছনের মূল হোতা আর তিনি এই চরিত্রের উপর প্রতিশোধ নেবে। দাও-হে হঠাৎ ইয়া-জেনকে জিজ্ঞাসা করে যে তিনি কখনো কাউকে হত্যা করেছে কিনা বা তিনি কাউকে হত্যা করতে চান কিনা। এরপর তিনি তার প্রাক্তন স্ত্রীর গল্প বলতে শুরু করে। তিনি তার প্রাক্তন স্ত্রীর সমস্ত অনুরোধে সাড়া দিত, কিন্তু তার প্রাক্তন স্ত্রী ছিল লোভী আর অতৃপ্ত, এমনকি যখনই তাকে দেখত তখনই বলতো যে তিনি তাকে মেরে ফেলতে চান। এই কারণে তিনি তার প্রাক্তন স্ত্রীকে তালাক দেন। পরে তার প্রাক্তন স্ত্রী সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়ে আর বর্তমানে
একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের কথোপকথনটি ছিল অর্থপূর্ণ, কিন্তু দুজনই না বোঝার ভান করে কথার ছলে গোপনে একে অপরের সাথে লড়াই করতে থাকে। পরের দিন যাই ও বিশেষভাবে ইয়াজেন উপস্থিত ছিল এমন একটি অনুষ্ঠানে যান। ইয়াজেন সুযোগ বুঝে তাকে তার গাড়িতে ডেকে নেন আর তাকে গোপনে দাওহের তদন্ত করতে বলে, বিশেষ করে দাওহের প্রাক্তন স্ত্রী এখন কোথায় আছেন তা জানতে বলে। তখনই যাই ও জানতে পারেন যে দাওহে বিবাহিত ছিল। তিনি সাথে সাথেই দাওহেকে একজন খারাপ লোক বলে অভিশাপ দেন। তিনি জানত না যে তাদের পুরো কথাগুলো দাওহে রিয়েল টাইমে শুনছিল। বাড়িতে ফিরে তত্ত্বাবধায়ক ইয়াজেনকে 1 কাপ গরম চা দেন, বলে এটা দাওহের আদেশ ছিল আর তাকে অবশ্যই এটি পান করতে হবে। তত্ত্বাবধায়ক চলে যাওয়ার পর ইয়াজেন দ্বিধা না করে চাটি সিঙ্কে ঢেলে দেন। দাওহে যখন বাড়ি ফেরে তখন তিনি ইয়াজেনকে সোফায় ঘুমন্ত দেখতে পান। তিনি ধীরে ধীরে ঝুঁকে ইয়াজেনের গাল স্পর্শ করে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। ইয়াজেন সুইমিং পুলের পাশে রোদ পোহাচ্ছিল। শ্যাংজি একজন দাসী সেজে নিঃশব্দে তার পিছনে এসে একটি ছুরি শক্ত করে ধরে ইয়াজেনের দিকে তাক করে। ইয়াজেন তার উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ চোখ খুলে ছুরিটি ধরে ফেলে আর দ্রুত উঠে দাঁড়ান। কিছুদিন ধরে বেকার থাকা শ্যাংজি নিয়মিত ইয়াজেনের বাড়িতে এসে খেয়ে যেত। খাওয়া দাওয়ার পরেও তিনি ইয়াজেনের পোশাকের রুম থেকে ব্যাগ আর গহনা গোপনে নিয়ে সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দেন। প্রচুর বিলাসবহুল জিনিস বহন করার সময় তাকে দোকানে পুলিশ গ্রেপ্তার করে। ভাগ্যক্রমে ইয়াজেন এগিয়ে এসে সাক্ষ্য দেন, স্বীকার করে যে জিনিসগুলো স্বেচ্ছায় শ্যাংজিকে উপহার দেওয়া হয়েছিল আর এই ঝামেলাটি মিটে যায়। পরে শ্যাংজি জিনিসগুলি জেনকে ফিরিয়ে দেন। বহু বছর ধরে শ্যাংজি ক্রমাগত হাই স্কুলে ইয়াজেন দ্বারা নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা মনে করত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে তার পরবর্তী কঠিন জীবন সেই সময় থেকেই শুরু হয়েছিল। শ্যাংজি তার ভেতরের রাগ শান্ত করার জন্য ইয়াজেনের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, তবে ইয়াজেন কখনো মনে করেনি যে তিনি কোনো ভুল করেছে। তিনি কেবল যেমন তেমন জবাব দিয়েছিল। এটি ছিল বোকা শ্যাংজিয়েরই দোষ যে তাকে উস্কানি দিয়েছিল। শ্যাংজি যখন দেখল ইয়াজেন ক্ষমা চাইতে রাজি নন, তখন আবার ছুরি চালিয়ে তাকে আঘাত করে ধারালো ব্লেডটি ইয়াজেনের কলারবোন কেটে দেয়। ঘৃণাভরা চোখে শ্যাংজি অভিযোগ করে যে তিনি ইয়াজেনের আশেপাশে ঘুরছে কারণ তিনি নিজের চোখে দেখতে চেয়েছিল যে সে কিভাবে নিচে পড়ে যায়, কিন্তু সে নিচে না পড়ে বরং আরও উপরে উঠে গেছে। শ্যাংজি চিৎকার করে বলেন তিনি নিজের হাতে ইয়াজেনের জীবন শেষ করে দেবে। ইয়াজেন শ্যাংজিকে দূরে ঠেলে দেওয়ার জন্য লড়াই করে, কিন্তু অন্য পক্ষ তাকে প্রবলভাবে টেনে ধরে। শ্যাংজি ইয়াজেনের উপরে উঠে যান আর তার মুখ নষ্ট করার জন্য তার হাত দিয়ে জোরে চাপ দেন। এই বিশৃঙ্খল প্রতিরোধের সময় ছুরিটি ভুলবশত শ্যাংজির মুখ কেটে দেয়। শ্যাংজি পুলের জলে নিজের প্রতিচ্ছবি দেখে সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে আর চিৎকার করে। ইয়াজেন মাটিতে শুয়েছিল, তার অশ্রু পুলের জলের সাথে মিশে যাচ্ছিল আর হঠাৎ করে পাগলের মতো হাসতে শুরু করে। এই সময় দাওহে, যিনি এইমাত্র ফিরেছে, তিনি দূর থেকে শীতল দৃষ্টিতে সবকিছু দেখছিল। এরপর দাওহে উন্মত্ত ইয়াজেনকে এক লাথি মেরে সরিয়ে দেন এবং আতঙ্কিত ইয়াজেনকে ঘরে নিয়ে যান। ইয়াজেন ঘুম থেকে উঠেই জুনরুইকে বিছানার পাশে দেখে। তৎক্ষণাৎ সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। জুনরুই ঝুঁকে তার কপালে কিস করে তার সমস্ত দুর্বলতাকে সহানুভূতির সাথে মেনে নেন। ইয়াজেনকে আক্রমণ করার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এক সাংবাদিক যাকে একসময় জু প্রতিনিধি কিনেছিল, সে এই সুযোগে ইয়াজেনের হাই স্কুল জীবনে ইয়াজেনকে হেনস্থা করার পুরনো ঘটনা তুলে ধরে আর তার অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডারের গুজব ছড়ায়। যা ও খবরটা দেখে প্রচণ্ড রেগে যান এবং তদন্ত করে জানতে পারে ইয়াজেনকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। আশ্চর্যের বিষয় হল দাওহের প্রাক্তন স্ত্রীকেও একসময় এই হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু এখন সে নিখোঁজ এবং দাওহে আগেই হাসপাতালটি কিনে নিয়েছিল। এই সমস্ত ঘটনা রহস্যময় ও বিপজ্জনক দাওহের দিকে ইঙ্গিত করে, যা ও ইয়াজেনের পরিস্থিতি নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে ওঠে। এই সময় জুনরুই তার মায়ের সাথে থাকতে শুরু করে, যেন সে তাদের মাছেলের সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে। ধৈর্য সহকারে মাকে নিয়ে কেনাকাটা করার সময় একজন প্রযোজক তাকে চিনে ফেলে। প্রযোজকটি শুধু তার বইতে আগ্রহী ছিল না, সে আরও বলে যে বইটির কিছু অংশ ইয়াজেন তার বাবা এবং ইয়াজেনকে হেনস্থা করার ঘটনার সাথে মিলে যায় এবং ইয়াজেন গল্পের চরিত্র কিনা তা জানতে চান। প্রযোজক তাকে অতীতের ঘটনা প্রকাশ করার জন্য একটি সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানান। জুনরুই বইটি সম্পূর্ণ কাল্পনিক বলে মিথ্যা বলে সরাসরি প্রত্যাখ্যান করে এবং সঙ্গে সঙ্গে জাওকে ফোন করে ইয়াজেনের খোঁজ নেন। জাও ইয়াজেনের প্রতি তার উদাসীনতার জন্য তাকে তিরস্কার
চিৎকার করে এবং রেগে গিয়ে তাকে নিজেই ইয়াজেনের কাছে গিয়ে সব জানতে বলে। এই সময় ইয়াজেনের অবস্থা বেশ অদ্ভুত। সে সব সময় কল্পনা করে যে কর্মচারীরা তার দিকে আঙুল দেখাচ্ছে, এমনকি ছুরি নিয়ে তার দিকে আসছে। 1 সেকেন্ড আগে সে গৃহকর্তার দেওয়া চা খাচ্ছিল, পরের মুহূর্তেই সে মদের টেবিলে বসে মদ খান। ঘর থেকে বেরিয়ে সে দেখে রান্নাঘর লন্ডভন্ড এবং সব দরজায় ভাঙা। ইয়াজেন গৃহকর্তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। গৃহকর্তা অবাক হয়ে জানা যে এই সব কিছু সে নিজেই করেছে। ইয়াজেন হঠাৎ মনে করতে পারে যে সে কর্মচারীদের শাস্তি দিচ্ছ, বাটি ভাঙছে আর দরজা ভাঙছে। সে আরও মনে করে যে সে সেই নিষিদ্ধ স্টাডি রুমে প্রবেশ করেছিল যেখানে দাওহে আর তার প্রাক্তন স্ত্রীর বিয়ের ছবি সাজানো রয়েছে। গৃহকর্তা তাকে ডাক্তার দেখাতে পরামর্শ দেন। ইয়াজেন মিথ্যা বলে যে সে শুধু মদ্যপানের কারণে ভুলে গেছে আর সে ডাক্তার দেখানোর পরামর্শ প্রত্যাখ্যান করে। আর দাওহেকে এই কথা না জানাতে গৃহকর্তাকে বিশেষভাবে অনুরোধ করে। পরের দিন ইয়াজেন কষ্ট করে নিজেকে সামলে সেটে যান সেখানে যা ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। যা ও তাকে জিজ্ঞেস করে সে কেন আগে তাকে সাহায্যের জন্য ফোন করেছিল, কিন্তু ইয়াজেন এমন কোনো ফোন করার কথা মনে করতে পারে না। যা ও নিশ্চিত হন যে তার বিভ্রম ও স্মৃতিভ্রম দাওহের কাজ। যা ও তদন্ত করে জানতে পারে ইয়াজেন তাকে আক্রমণ করার আগে হঠাৎ গর্ব করে বলেন যে সে ধনী হয়েছে আর দাওহের সাথেও দেখা করেছে। এই দুটি ঘটনা কোনোভাবেই কাকতালীয় নয়। যা ও ইয়াজেনকে ডিভোর্স নিতে পরামর্শ দেন, অন্যথায় সে ধ্বংস হয়ে যাবে। ইয়াজেন এই মুহূর্তে যা কিছু পেয়েছে তা হারাতে চান না। সে আবার আগের মতো লোকেদের দ্বারা সমালোচিত হওয়া দুর্বল ব্যক্তিতে পরিণত হতে চান না। তাই সে অসহায়ের মতো কাঁদতে থাকে। যা ও তাকে ব্যথায় জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেন যে যেহেতু ইয়াজেন ডিভোর্স দিতে চান না, তাই সে ইয়াজেনকে দাওহেকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যাতে সে আর ইয়াজেনের উপর কোনো কৌশল খাটাতে না পারে। ইয়াজেন বাড়ি ফেরার পর আবার বিভ্রম হয়। সে উন্মত্তের মতো ভাঙা আয়না আঁচড়ে ধরে মুখ থেকে তীব্র চিৎকার করতে থাকে। দাওহে ঠান্ডা চোখে সবকিছু দেখতে থাকে যতক্ষণ না সে মাটিতে লুটিয়ে পড়ে। ততক্ষণ পর্যন্ত সে তাকে সোফায় শুইয়ে ক্ষতস্থান পরিষ্কার করে মুখে দুঃখী ভাব দেখান। একই সময়ে জুনরুই জাওয়ের কাছে আসে ইয়াজেনের খবর জানতে। যা ও ইয়াজেনের পরিস্থিতি বিস্তারিতভাবে জানান আর দুজন মিলে দাওহের মোকাবিলা করার প্রস্তাব দেন। কিন্তু জুনরুই মনে করে জাওয়ের অভিযোগে কোনো প্রমাণ নেই, এমনকি তার মনে হয় যা ও ইয়াজেনের দ্বারা প্রভাবিত হচ্ছে। এত কিছু ঘটে যাওয়ার পর জুনরুই বুঝতে পারে যে লোভী ইয়াজেন সহজে সন্তুষ্ট হবে না। যেহেতু ইয়াজেন তার কাঙ্ক্ষিত জীবন পেয়েছে, তাই তার মনে হয় তাদের আর বিরক্ত না করাই ভালো। যা ও তার নিষ্ঠুরতার জন্য তাকে দোষারোপ করে, বলে যে সে ইয়াজেনের ভয় আর অসহায়তা বোঝে না। সে বলে যে যেহেতু জুনরুই সাহায্য করতে রাজি নন, তাই সে একা ইয়াজেনকে রক্ষা করার জন্য একটা উপায় বের করবে। অন্যদিকে ইয়াজেন নিজেকে সামলে সেটে ফিরে আসে। তাকে জানানো হয় যে একটি অতিরিক্ত দৃশ্যের শুটিং করতে হবে। এই দৃশ্যটি তার বাবার বিরুদ্ধে তার প্রাথমিক লড়াইয়ের দৃশ্যের মতোই ছিল। অভিনয়ের সময় সে আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার প্রতিপক্ষ অভিনেতাকে তার বাবা হিসাবে কল্পনা করে আর জ্ঞান হারানো উন্মত্তের মতো বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না লোকটি আধমরা না হয়। জ্ঞান ফিরলে সে অনুশোচনায় ভরে যান, কিন্তু দাওহেকে একপাশে দাঁড়িয়ে হাততালি দিতে দেখে। খুব শীঘ্রই ইয়াজেনের সেটে আঘাতের ঘটনা হট সার্চে আসে আর নেতিবাচক খবরে ইন্টারনেট ভরে যায়। সে পরিচালকের কাছে অতিরিক্ত দৃশ্যের কারণ জানতে চান। পরিচালক জানান যে বিনিয়োগকারী দাওহে ব্যক্তিগতভাবে এই দৃশ্য যোগ করার নির্দেশ দিয়েছিল, অন্যথায় সে বিনিয়োগ তুলে নেবে। ইয়াজেন রেগে সুইমিং পুলের কাছে দাওহের কাছে ছুটে যান আর জিজ্ঞেস করে সে আসলে কি চায়। দাওহে সরাসরি বলে যে সে ইয়াজেনকে এমন চরম পরিস্থিতিতে বাধ্য করতে চায় যাতে ইয়াজেন তার কাছে সাহায্য চায় আর তার ওপর আরও নির্ভরশীল হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুরোপুরি তার কথা শোনে। দাওহে আরও বলে সে যা করছে তা ইয়াজেনের প্রাপ্য শাস্তি হিসাবে মনে করা উচিত। আসলে ইয়াজেন একবার ঘুম থেকে ওঠার সময় বিছানার পাশে থাকা দাওহেকে ভুল করে জুনরুই ভেবেছিল আর তাকে বলেছিল যে তার উপর এখন যা ঘটছে তা সেই সময়কার শাস্তি যখন তার মা তার কাছে সাহায্য চেয়েছিল আর সে তখন উদাসীনভাবে দেখছিল, কোনো সাহায্য করেনি। দাওহে ইয়াজেনকে সতর্ক করে যে তার কাছে হাজার হাজার উপায় আছে যাতে সে তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। যদি সে কোনো কিছু হারাতে না চায় তবে তাকে চুপচাপ বর্তমান অবস্থা বজায় রাখতে হবে। এই কথা বলে সে নিষ্ঠুরভাবে ইয়াজেনকে সুইমিং পুলে ধাক্কা দেয়। যাওয়ার আগে দাওহে জুনরুইকে ফোন করেন, জানায় যে ইয়াজেন মানসিকভাবে অস্থির, তাই তাকে এসে তার যত্ন নিতে বলে। জুনরুই দ্রুত ছুটে আসে আর ইয়াজেনকে সেখান থেকে
নিয়ে যেতে চাই। ইয়াজেন সম্পূর্ণরূপে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে যে সে যত চেষ্টাই করুক না কেন শেষ পর্যন্ত তাকে ত্যাগ করা হবে। সে দাওহেকে সরিয়ে তার জায়গা নিতে চান আর জুনরুইয়ের কাছে সাহায্য ভিক্ষা করে। জুনরুই তাকে মনে করিয়ে দেন যে দাওহে তার প্রাক্তন স্ত্রীকে মানসিক হাসপাতালে পাঠাতে পারে আর সহজে তার ফোন নম্বর খুঁজে পেয়ে তাকে যত্ন নিতে আসতে বলতে পারে। এই ব্যক্তিটি তাদের ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। যদি সে জেদ করে তার সাথে লড়াই করে তবে সে নিজেই প্রথমে ধ্বংস হয়ে যাবে। জ্ঞান হারানো ইয়াজেন কোনো পরামর্শই শুনতে চান না। সে তার ব্যাকআপ ফোন খুঁজে নিয়ে দ্রুত জাওয়ের কাছে সাহায্য চান। জাও পদক্ষেপ নেওয়ার আগে গোপনে তার ছোট ভাইকে দেখতে যান। এরপর সে দাওহের সহকারীর গাড়ি থামান আর সরাসরি বলে যে সে আগের বার তাকে ও জুনরুইকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিশোধ নিতে এসেছে। সহকারী আর দাওহে কেউই পালিয়ে যেতে পারবে না। সহকারীর সাথে সাথে দাওহেকে পরিস্থিতি জানান। ফোন আসার আগে ইয়াজেন হাসিমুখে দাওহের সাথে খাবার খাচ্ছিল। আগের রাতে সুইমিং পুলের কাছে দাওহের সাথে তার ঝগড়ার কথা তার একদম মনে নেই। এই মুহূর্তে দাওহে ইয়াজেনের সামনেই সহকারীকে জাওয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেন। ইয়াজেন খাবার খেতে থাকে আর তার কথা শুনতে থাকে। তার মুখে কোনো ভাবান্তর দেখা যায় না। এরপর ইয়াজেন তার শেষ দৃশ্যটির শুটিং করে, যেটি ছিল বৃষ্টির মধ্যে তার বাবাকে খুন করার দৃশ্যের প্রতিলিপি। শুটিংয়ের শেষে সে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছিল না। যতক্ষণ না চারপাশে শুটিং শেষ হওয়ার হাততালির শব্দ হয় ততক্ষণ সে হঠাৎ করেই সম্বিত ফিরে পান। একই সময়ে যা ও একদল গুন্ডাদের তারা খেয়েছিল সে তাদের ছাদের উপর নিয়ে গিয়ে তীব্র লড়াই করে, কিন্তু একা হওয়ার কারণে মার খেয়ে মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। যা ও পদক্ষেপ নেওয়ার আগে ছাদের উপর একটি রেকর্ডিং ডিভাইস বসিয়েছিল। গুন্ডাদের হাতে মার খেয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় সে ইচ্ছাকৃতভাবে তাদের দিয়ে বলিয়ে নেন যে দাওহের সম্মতি নিয়েই তারা তাকে হত্যা করছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি তার উদ্দেশ্য সফল হওয়ার পর তার মনে ইয়াজেনের সাথে প্রথম দেখা হওয়ার পর থেকে সমস্ত স্মৃতি ভেসে ওঠে। তার মনে কোনো অনুতাপ ছিল না। সে ইয়াজেনের জন্য যা কিছু করেছে তা নির্দ্বিধায় মেনে নেন। যে গুন্ডারা তাকে মেরে ফেলতে বদ্ধপরিকর ছিল তারা নির্মমভাবে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেন। এরপর তার দেহ একটি রঙের বালতিতে ভরে প্রমাণ লোপাটের চেষ্টা করে। জুনরুই তার ফোনে জাওয়ের আগে থেকে সেট করা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো ভিডিওটি পান। সে সাথে সাথে জাওয়ের ফোনে কল করে দেখে যে গুন্ডারা ফোনটি নিয়ে নিয়েছে আর সংযোগ করা যাচ্ছে না। বাড়ি ফেরা ইয়াজেনও জাওকে ফোন করে একইভাবে সংযোগ না হওয়ার মেসেজ শুনতে পান। সে বাথরুমের মেঝেতে লুটিয়ে পড়ে মনে মনে জাওয়ের করুণ পরিণতি অনুমান করতে পারে। জুনরুই জাওয়ের স্টুডিওতে তাকে খুঁজতে যান। জাওয়ের বস অনুশোচনায় ভরে যান। এই সময় সে বুঝতে পারে যে জাও যখন তাকে ছাদে রেকর্ডিং ডিভাইস সেট করতে বলেছিল তখনই সে মরতে প্রস্তুত ছিল। সে জাওয়ের শেষ ইচ্ছামতো সম্পূর্ণ ভিডিও আর ব্যাকআপ মেমরি কার্ড জুনরুইকে দিয়ে দেন। একই সময়ে জাওয়ের হত্যার ভিডিও পাওয়া ইয়াজেন দাওহের সাথে দর কষাকষি করে সে দাবি করে যে এরপর থেকে দাওহে তার সাথে কোনো শারীরিক যোগাযোগ রাখতে পারবে না আর তাকে যেন আর ইচ্ছামতো সাজানোর পুতুল হিসাবে ব্যবহার না করে। সে ভালো করেই জানে যে যা ও স্বেচ্ছায় নিজের জীবন দিয়ে তার জন্য এই তুরুপের তাসটি নিয়ে এনেছে, তাই সে এটিকে ভালোভাবে ব্যবহার করবে। দাওহেকে হুমকি দেওয়ার পর ইয়াজেন জুনরুইয়ের ফোন পান। জুনরুই ফোনে তাকে জাওকে হত্যার জন্য দোষারোপ করে আর তাকে থামতে পরামর্শ দেন। ইয়াজেন ঠান্ডাভাবে উত্তর দেন যে সে কখনই থামবে না। এই পর্যন্ত আসার পর সে আরও নিষ্ঠুর হবে। অসহায় জুনরুই প্রযোজককে ফোন করে এবং সাক্ষাৎকার দিতে রাজি হন, যেখানে সে ইয়াজেনের অতীত প্রকাশ করবে। এরপর সে মেমরি কার্ডটি নিয়ে দাওহের কাছে যান আর তাকে ইয়াজেনের ক্ষতি না করার হুমকি দেন। অন্যথায় সে ভিডিওটি প্রকাশ করে দাওহের মানহানি ঘটাবে। কিন্তু দাওহে এই বিপদকে মোটেও ভয় পান না। উল্টে সে জাওয়ের পরিণতির কথা মনে করিয়ে দেন। সে সতর্ক করে যে জুনরুই যেন জাওয়ের মতো অপমৃত্যু বরণ না করে। এরপরেও জুনরুই যাওয়ার আগে দাওহেকে বলে যে সে ইয়াজেনকে থামাবে, তাই দাওহের কিছু করার দরকার নেই, শুধু চুপচাপ দেখতে থাকলেই হবে। ইয়াজেন অভিনীত সিনেমাটি সফলভাবে মুক্তি পায়। ভালো প্রতিক্রিয়ার কারণে সে খ্যাতি অর্জন করে আর সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন ইয়াজেন মঞ্চে আসতেই অসংখ্য চিৎকার ও উল্লাস শুরু হয়। রেড কার্পেটে হেঁটে অবশেষে সে বহু আকাঙ্ক্ষিত সুপারস্টার হয়ে ওঠে। সে খেয়াল করেনি যে জুনরুইয়ের সাক্ষাৎকারের অনুষ্ঠানটি ঠিক একই সময়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সম্প্রচারিত হচ্ছে। যখন উপস্থাপক ঘোষণা করে যে ইয়াজেন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে তখন সে সবার
অভিনন্দন এর মধ্যে তার স্বপ্নের মঞ্চে ওঠে, তার জীবনের সর্বোচ্চ সম্মান গ্রহণ করে। একই সময়ে জুনরুই সাক্ষাৎকার অনুষ্ঠানে ইয়াজেনের অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডারের কথা প্রকাশ করে, আর তার করা অপরাধের প্রতিটি ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে। কিছু না জানা ইয়াজেন মঞ্চে উঠে আবেগপূর্ণ ধন্যবাদ বক্তব্য দিতে থাকে, কিন্তু মঞ্চের নিচে থাকা অতিথি ও দর্শকরা সবাই তার সম্পর্কে কেলেঙ্কারির খবর পেতে শুরু করে। চারপাশে ফিসফিসানি শুরু হলে সে ব্যাকস্টেজে ফিরে আসে আর দেখে যে টিভির পর্দায় জুনরুই তার বাবাকে ফাঁদে ফেলে হত্যা করার পুরো ঘটনা বর্ণনা করছে। ইয়াজেন মুহূর্তের মধ্যে স্বর্গ থেকে নরকে পড়ে যায়, উন্মত্তের মতো অনুষ্ঠানস্থল থেকে দৌড়ে পালান, আর দাওহে বাইরে গাড়িতে বসে ঠান্ডা চোখে তাকে দেখতে থাকে। ইয়াজেন টলোতে টলোতে রাস্তায় দৌড়ান। ঠিক তখন অনুষ্ঠান শেষ করা জুনরুই তার সামনে আসে। জুনরুই স্বীকার করে যে এত দেরি করে বুঝতে পারার জন্য সে অনুতপ্ত, কারণ সে আসলে ইয়াজেনের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। সে বলে যদি ইয়াজেন রাজি থাকে তবে তারা একসাথে নরকে যেতে পারে, আর যদি সে থামতে না চান তবে সেও হাল ছাড়বে না। ইয়াজেন তিক্ত হাসি হেসে বুঝতে পারে যে সে ভেবেছিল সব বন্ধন থেকে মুক্ত হয়েছে, কিন্তু জুনরুই হলো সেই চূড়ান্ত শিকল যা সে কখনই ছিঁড়তে পারবে না। জুনরুই কাঁদতে কাঁদতে তার হাত ধরে। দুজন সব নড়াচড়া থামিয়ে স্থিরভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকে। গণমাধ্যমের খবরে জানানো হয় যে বিখ্যাত লেখক জুনরুইয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। জুনরুই ঘটনাস্থলেই মারা যান। ইয়াজেন নিখোঁজ। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। মৃত্যুর আগে জুনরুই তার মাকে একটি সুইসাইড নোট রেখে গিয়েছিল। চিঠিতে জুনরুই লিখেছিল যে মায়ের সাথে কাটানো প্রতিটি দিনই যন্ত্রণায় ভরা ছিল। সে শুধু পরিষ্কারভাবে চলে যেতে চান, মায়ের জীবন থেকে চিরতরে অদৃশ্য হতে চান। সে আরও উল্লেখ করে যে সেই সময় মায়ের সাথে কাটানো দিনগুলোই ছিল তার মায়ের জন্য রেখে যাওয়া শেষ উষ্ণতা। জুনরুইয়ের মা প্রচণ্ড মানসিক আঘাত পান এবং অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে যান। তার বাকি দীর্ঘ জীবনে ছেলেকে হারানোর প্রতিটি দিন তার জন্য নীরব প্রতিশোধ হয়ে ওঠে। দাওহে লোক পাঠান ইয়াজেনকে চারদিকে খুঁজতে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। কেউ জানত না যে ইয়াজেন তার প্রবল জীবনী শক্তির জোরে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিল। সে উঁচু জায়গায় দাঁড়িয়ে সেই সব কিছু গিলে ফেলা গভীর গহ্বরের দিকে ফিরে তাকায়। অবশেষে সে নরকের শিকল ছিঁড়ে বেঁচে ফেরে। এখানে ডিয়ার এক্স ড্রামাটির সকল এপিসোডগুলো শেষ হয়। পরবর্তী আর নতুন ড্রামা দেখতে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।